আজকে আমরা নতুন চ্যাপ্টার ফ্রিকশন শুরু করছি। এটা আসলে গত দিনের লেকচার, তো আমি আর কি জাস্ট একটু ব্রিফ করে যাব, বেশি কিছু বলবো না। তো ফ্রিকশন কি? ফ্রিকশন হচ্ছে যে when one surface slides or tends to slide over another surface, যখন একটা সারফেস স্লাইড করে মানে হচ্ছে একটা টেবিলের উপর দিয়ে যদি একটা ডাস্টারকে আমি হাত দিয়ে ঠেলা দেই, তাহলে কি হবে? ডাস্টারটা ওই টেবিল সারফেসের সঙ্গে কি হবে? স্লাইড করবে। স্লাইড করা মানে নড়াচড়া করা। তো স্লাইড করে অথবা টেন্ডস টু স্লাইড, তার মানে স্লাইড করতে চাই, হয় স্লাইড করে অথবা স্লাইড করতে চাই ওভার অ্যানাদার সারফেস, আর একটা সারফেসের উপর দিয়ে, ডিউ টু সাম অ্যাপ্লাইড ফোর্স। এখন স্লাইড কেন করবে? অ্যাপ্লাইড ফোর্স মানে যখন আমরা বল অ্যাপ্লাই করব, বল প্রয়োগ করব, তখন সেই বলের কারণে স্লাইড করবে অথবা করতে চাইবে। আচ্ছা, যখন তাহলে স্লাইড করে বা করতে চাই, হোয়েন স্লাইড অর টেন্ডস টু স্লাইড, তখন কি হয়? দ্য কন্ট্যাক্ট সারফেস মানে দুইটা বস্তুর যে সংস্পর্শ তল, কন্ট্যাক্ট সারফেস exerts some force in the opposite direction of the applied force. exert মানে হচ্ছে প্রয়োগ করা বা অ্যাপ্লাই করা। তখন ওই কন্ট্যাক্ট সারফেস কি করে? কিছু ফোর্স অ্যাপ্লাই করে। কোন ডিরেকশনে? ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, মানে আমরা যে ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করেছি বাইরে থেকে, তার বিপরীত দিকে কিছু ফোর্স অ্যাপ্লাই করে। জাস্ট লাইক মনে করুন যে একটা বড় একটা টেবিল, ঠিক আছে, টেবিলকে যদি আমরা আর কি আমাদের ফ্লোর বরাবর আমরা ঠেলতে চাই, তাহলে আমরা কি করি? আমরা বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করি। কিন্তু অল্প পরিমাণ ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি টেবিলটা সরবে? সরবে না। এটা ডিপেন্ড করে যে তার টেবিলের ওজন কত, তারপর ফ্রিকশন কত, এগুলোর উপর ডিপেন্ড করে আর কি। তো যদি আমরা খুব সামান্য পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু টেবিলটা সরবে না। এখন এই যে সরতেছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে টেবিল এবং ফ্লোর এই দুইটার যে কন্ট্যাক্ট সারফেস, সংস্পর্শ সমতল, সেটা হচ্ছে আমরা যেদিকে বল অ্যাপ্লাই করছি ঠিক তার বিপরীত দিকে কিছু ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছে। লেট মি ফিনিশ। তো এটা টেবিল শহীদুল ইসলাম সরকার বিদ্যুৎ চলে গেছিল স্যার। হয়ে গেছে। আচ্ছা, তো আমরা টেবিলটাকে মানে বল ফোর্স অ্যাপ্লাই করছি বাইরে থেকে, তাহলে টেবিলটা সরতেছে না কেন? কারণ হচ্ছে যে টেবিল এবং ফ্লোরের যে সংস্পর্শ সমতল, সেইটা এই যে যে মানে আমরা যে বল প্রয়োগ করলাম তার ঠিক বিপরীত দিকে কিছু ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করে, ঠিক আছে, কিছু ঘর্ষণ বল দিয়ে বাধা দেয়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই মানে বাধা দানকারী যে বল, এই যে বাধা দিচ্ছে যে বল, এই বলটাকে বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। আচ্ছা, in order to resist the relative motion of the two surfaces, তাহলে এই যে যে বল অ্যাপ্লাই করে, এটা কেন করে? in order to resist মানে রেজিস্ট করতে, মানে ঠেকাতে। কি ঠেকাতে? the relative motion of the two surfaces মানে দুইটা সারফেসের আপেক্ষিক গতি ঠেকাতে। this force is known as friction অথবা frictional force, একই কথা। তাহলে যখন একটা সারফেস অন্য একটা সারফেসের উপর দিয়ে স্লাইড করে অথবা স্লাইড করতে চায় কিছু প্রয়োগকৃত বলের কারণে, তখন ওই দুইটা সারফেসের সংস্পর্শ তল কিছু মানে প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কিছু বল প্রয়োগ করে। কেন প্রয়োগ করে? যাতে ওই বস্তুটা বা ওই সারফেসের যাতে কোনো গতি না হয়, বা যাতে ওই সারফেসটা নড়াচড়া করতে না পারে। in order to resist the relative motion of the two surfaces মানে আপেক্ষিক গতিকে ঠেকাতে কিছু বল প্রয়োগ করে। তো এই বলকেই বলা হয় হচ্ছে ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স। রিলেটিভ মোশন মানে আপেক্ষিক গতি, তার মানে কি? একটার সাপেক্ষে আরেকটার গতি বা মুভমেন্ট। তাহলে ফ্রিকশনের কাজ হচ্ছে যে আমরা যেদিকে বল অ্যাপ্লাই করব ঠিক তার অপোজিট দিকে কিছু বল প্রয়োগ করে ওই বস্তুর নড়াচড়াকে ঠেকাই দিবে বা ওই বস্তুর মুভমেন্টকে রেজিস্ট করবে। এটাই হচ্ছে ফ্রিকশনের আর কি প্রধান কাজ। এই সংজ্ঞাটা বইতে নাই, এটা আর কি আমি মানে আমার মতো করে লিখেছি, তো এটা সবাই পড়বেন। ফ্রিকশন ড্রাই ফ্রিকশন হয়, ফ্লুইড ফ্রিকশন হয়, আবার লুব্রিকেটেড ফ্রিকশন হয়। ড্রাই ফ্রিকশন মানে যখন দুইটা সমতল যখন শুষ্ক থাকে, শুকনা থাকে, তখন দুইটা মানে শুকনা সমতলের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে ড্রাই ফ্রিকশন। ফ্লুইড ফ্রিকশন হচ্ছে যে দুইটা মানে তরল পদার্থের একটা স্তর আরেকটা স্তরকে যে ঘর্ষণ বল দিয়ে বাধা দেয়, একে অনেক সময় সান্দ্রতা বলা হয়, ভিসকোসিটি, তাকে বলা হয় ফ্লুইড ফ্রিকশন। আর লুব্রিকেটেড ফ্রিকশন মানে হচ্ছে যে কোনো একটা ভেজা সারফেস
আরেকটা ভেজা সারফেসের উপরে যে ঘর্ষণ বল অ্যাপ্লাই করে সেটা হচ্ছে লুব্রিকেটেড ফ্রিকশন। অর্থাৎ গাড়ির ইঞ্জিনে হচ্ছে লুব্রিকেশন অয়েল নামে কিছু আর কি তেল থাকে, পিচ্ছিলকারী পদার্থ। এটা কেন দেওয়া হয়? কারণ যাতে ইঞ্জিনের বিভিন্ন মানে অংশ যাতে একটু যাতে তাদের মধ্যে ঘর্ষণটা কম হয়। কারণ ইঞ্জিনের বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ যত কম হবে ইঞ্জিন তত বেশি দিন টিকবে বা তত কম ক্ষয়প্রাপ্ত হবে। তো যখন লুব্রিকেশন অয়েল বা পিচ্ছিলকারী পদার্থ দিয়ে যখন কোনো একটা সারফেসকে আমরা ভিজিয়ে নেই, তখন সেই সারফেস আরেকটা সারফেসের উপরে যে বল অ্যাপ্লাই করে সেটা হচ্ছে লুব্রিকেটেড ফ্রিকশন। আমরা স্টাডি করব মেনলি ড্রাই ফ্রিকশন নিয়ে। ড্রাই ফ্রিকশন হচ্ছে ইফ ওয়ান বডি মানে হচ্ছে বস্তু, যদি একটা বস্তু স্লাইড করে অথবা স্লাইড করতে চায় ওভার অ্যানাদার বডি, আর একটা বস্তুর উপর দিয়ে, উইথ লিটিল অর নো লুব্রিকেশন, মানে পিচ্ছিলকারী পদার্থ থাকবে না আর থাকলেও খুবই সামান্য থাকবে, তাহলে এই সিচুয়েশনে এই অবস্থায় যে ফ্রিকশন তৈরি হয় সেটাই হচ্ছে ড্রাই ফ্রিকশন। দ্য ডেভেলপড ফ্রিকশন ইজ কল্ড ড্রাই ফ্রিকশন, যখন লুব্রিকেশন থাকে না বা থাকলেও খুব সামান্য। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন। ফ্রিকশনের প্রকারভেদ আমরা আরেকভাবে করতে পারি, স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক মানে হচ্ছে স্থিতি আর কাইনেটিক মানে হচ্ছে গতি। তার মানে আমরা শুনেই বুঝতে পারছি নাম থেকেই যে যদি দুইটা সারফেস মানে দুইটা সমতল সারফেস মানে হচ্ছে ধরেন যে একটা টেবিলের উপরে একটা ডাস্টার বা একটা বই আছে, তখন সেই বইকে যদি আমরা সাইড থেকে বল অ্যাপ্লাই করি বা ঠেলা দেই, তখন কি হয় দুইটা সারফেসের মধ্যে যে মানে বইটা আর কি নড়াচড়া করার আগ মুহূর্ত পর্যন্ত দুইটা সারফেসের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর বইটাকে ঠেলা দেওয়ার ফলে যদি বইটা চলতে শুরু করে টেবিলের উপর দিয়ে, তখন ওই চলা অবস্থায় টেবিল এবং বইয়ের সারফেসের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হয় সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল ফোর্সকে অনেক সময় বলা হয় ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, কারণ ফ্রিকশনের কাজই হচ্ছে রেজিস্ট করা, বস্তুর মোশন বা গতিকে বাধা দেওয়া। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বিটুইন টু সারফেসেস, দুইটা মানে সমতলের মধ্যে, হুইচ হ্যাভ নো রিলেটিভ মোশন, তার মানে হচ্ছে এই সারফেস সম্পর্কে বলা হচ্ছে, এই দুইটা সারফেস সম্পর্কে বলা হচ্ছে যে দুইটা সারফেসের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই। অর্থাৎ দুইটা সারফেসের মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকলে তখন ওই দুইটা সারফেসের মধ্যে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি হয় তাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। আর ঠিক উল্টা, যদি আহ দুইটা সারফেসের মধ্যে মানে মোশন থাকে, মোশন মানে গতি থাকে, তাহলে ওই দুইটা সারফেসের মধ্যে ফ্রিকশনকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। সারফেসেস হুইচ ডু মুভ রিলেটিভ টু ইচ আদার, অর্থাৎ একটা সাপেক্ষে অন্যটা কি করে, নড়াচড়া করে বা চলাফেরা করে। তো স্ট্যাটিক ফ্রিকশন সবসময় বেশি হয় কাইনেটিক ফ্রিকশন থেকে, এটা সবসময় বেশি হয় আর কি। আচ্ছা, আমরা এই কোর্সে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আলাপ আলোচনা করব। আচ্ছা, এখানে বলা আছে যে স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন, এটা বড় হয়। আচ্ছা, এখন সারফেস দুই ধরনের হয়, একটা হচ্ছে রাফ সারফেস, একটা হচ্ছে স্মুথ সারফেস। রাফ মানে অমসৃণ আর স্মুথ মানে হচ্ছে মসৃণ। তাহলে এ সারফেস হুইচ অফার্স ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইজ সেইড টু বি রাফ। তার মানে যে সারফেসটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফার করে মানে হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দেয়, মানে ঘর্ষণ দিয়ে বাধা দেয়। যে সারফেস ঘর্ষণ দিয়ে বাধা দেয় বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফার করে তাকে বলা হয় রাফ সারফেস। আর যে সারফেসে কোনো ফ্রিকশন থাকে না, ফ্রিকশনলেস মানে ঘর্ষণবিহীন, সেই সারফেসকে বলা হয় স্মুথ সারফেস। আচ্ছা, তো এখানে একটা বস্তু আছে, একটা ইনক্লাইন্ড একটা প্লেন বা একটা মানে আনত একটা সমতল, এই যে 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে, ইনক্লাইন্ড অবস্থায় আছে। তো এর উপরে একটা বস্তু আছে এ। এখন আমাদেরকে বের করতে হবে, আচ্ছা এখানে আগে দেখি অঙ্কটা, যে বডি মানে বস্তু, একটা বস্তু এ হুইচ ওয়েজ 100 পাউন্ড, তার মানে যে বস্তুর ওজন হয় 100 পাউন্ড, এই যে এটার ওজন হচ্ছে 100 পাউন্ড, রেস্টস আপন 30 ডিগ্রি প্লেন, একটা 30 ডিগ্রি প্লেনের উপরে একটা রেস্ট করে মানে দাঁড়িয়ে থাকে বা অবস্থান করে। রেস্ট আপন মানে হচ্ছে অবস্থান করা। as shown in figure, what frictional force is needed to maintain equilibrium, তার মানে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাকে ধরে রাখতে কি পরিমাণ ঘর্ষণ বল দরকার।
সাম্যাবস্থাকে ধরে রাখতে কি পরিমাণে ঘর্ষণ বল দরকার। এখন ঘর্ষণ বল কোথায় তৈরি হবে? খুব স্বাভাবিক, এই যে সংস্পর্শ সমতল, এই সমতল এবং হচ্ছে এই যে বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে আর কি সংস্পর্শ তল, অর্থাৎ এই বস্তুটার যে নিচের যে সারফেসটা আছে, অর্থাৎ যে সারফেসটা এই সারফেসকে স্পর্শ করে আছে, ওই সারফেসে হচ্ছে ঘর্ষণ বল তৈরি হতে হবে। এখন যদি ঘর্ষণ বল তৈরি না হয় তাহলে কি হবে? তাহলে আমরা বুঝতেই পারছি এই বস্তুটা আস্তে আস্তে এই সারফেস থেকে নিচের দিকে মানে গড়ায় পড়তে শুরু করবে, তাই না? আচ্ছা, তো আমাদেরকে বের করতে হবে যে কতটুকু ঘর্ষণ বল তৈরি হইলে এই বস্তুটা জায়গায় স্থির থাকবে, এটা নিচের দিকে মানে চলে আসবে না। তো প্রথমে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। তো প্রথমে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি এই বস্তুটার। দেখেন এখানে ডট ডট দিয়ে আমরা সারফেসটাকে দেখানো হয়েছে, যে ইনক্লাইন্ড সারফেস এইটাকে দেখানো হয়েছে। তো এখন কি কি বল এর উপরে কাজ করে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে প্রথমে আমরা দেখাবো যে ওজন কাজ করে। ওজন মানে ডাব্লু। ওজন কাজ করে একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে সেন্টার অফ গ্রাভিটির মধ্য দিয়ে, মানে অভিকর্ষ কেন্দ্রের মধ্য দিয়ে একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করে ডাব্লু। এর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে ডাব্লু কস থেটা, একটা হচ্ছে ডাব্লু সাইন থেটা। আচ্ছা, এখন আমি বলি যে এই সারফেসটা যত ডিগ্রি হবে, যদি এই সারফেসটা 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে হচ্ছে 45 ডিগ্রি। যদি এই সারফেসটা 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই সারফেস এর ইনক্লাইনেশন যত হবে সেইটা হচ্ছে এই দুইটা মানে ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান হবে। অর্থাৎ এই যে ওজন হচ্ছে ডাব্লু, আর এখানে আমরা ওয়াই ডিরেকশন হচ্ছে এইটা। ওয়াই ডিরেকশন কিন্তু এখানে ভার্টিক্যাল ডিরেকশন না, এখানে ওয়াই ডিরেকশনটা হচ্ছে সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন। দেখেন এখানে ওয়াইটা হচ্ছে সারফেসের পারপেন্ডিকুলার। কোন সারফেসের পারপেন্ডিকুলার? এই যে এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ডিরেকশন এবং এই ডাব্লু ওজন মানে ভার্টিক্যাল ডিরেকশন, এই দুইটা ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল এবং এই ইনক্লাইনেশন অ্যাঙ্গেল সবসময় সমান হয়। তো যেহেতু অ্যাঙ্গেলটা এর সঙ্গে আছে তাহলে এই বরাবর যে উপাংশ আমরা পাবো সেটা হচ্ছে ডাব্লু কস 30, আর সারফেস বরাবর যে উপাংশ পাবো সেটা হচ্ছে ডাব্লু সাইন 30। এখানে আমরা সহজে বুঝতে পারছি যে এই ডাব্লু সাইন 30 এই যে ফোর্স, এই ফোর্সটাই আসলে আর কি এই বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছে বা নিচের দিকে সরায় আনতে চাচ্ছে। এবং ঠিক এই কারণে এই ডাব্লু সাইন 30 এর বিপরীতে কিছু ফ্রিকশনাল ফোর্স এফ কাজ করবে। কারণ ফোর্স হচ্ছে এইদিকে, আর এই বস্তুর মুভমেন্ট ঠেকানোর জন্য ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ঠিক তার এই ফোর্সের বিপরীত দিকে, অর্থাৎ সারফেসের উপর বরাবর। আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সারফেস কিছু রিয়াকশন দেবে। অর্থাৎ এই সারফেসের উপরে যে এই বস্তুটা দাঁড়ায় আছে বা অবস্থান করছে, তো এই সারফেসটা কি একটা রিয়াকশন দিবে, একটা প্রতিক্রিয়া দিবে। সেই প্রতিক্রিয়া হচ্ছে এন। ধরেন যে যদি কোনো একটা সারফেস সে অনেক ইনক্লাইন্ড হয়, তাহলে তার উপর যদি কোনো বস্তু থাকে এভাবে, তাহলে সে কি করবে? এই বস্তুর উপরে একটা মানে এই বস্তুকে ঠেকায় রাখার জন্য একটা রিয়াকশন দিবে, এবং রিয়াকশন সবসময় এই সারফেসের পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ যে সারফেসটা রিয়াকশন দিচ্ছে সেই সারফেসের ঠিক লম্ব দিকে, অর্থাৎ রিয়াকশনটা হবে এই বরাবর, যাতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় সবসময়। তাই যদি সারফেসটা যদি সাপোজ হরিজন্টাল হয়, তাহলে হরিজন্টাল হলে হচ্ছে যে একদম ভার্টিক্যাল দিকে রিয়াকশন দিবে, যে সারফেসটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রিয়াকশন দিবে। তাহলে এইটা হচ্ছে এন। এন মানে হচ্ছে সাপোর্ট রিয়াকশন আর কি, বা এই মেকানিক্সে এই চ্যাপ্টারে এই সাপোর্ট রিয়াকশনকে বলা হবে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স মানে সাপোর্ট রিয়াকশন। এফ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ডাব্লিউ হচ্ছে ওয়েট, ওজন 100 পাউন্ড দেওয়া আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ওজন কাজ করবে ওজনের দুইটা উপাংশ, এবং এই উপাংশের বিপরীতে কাজ করবে হচ্ছে ঘর্ষণ বল এফ। তারপর
আর হচ্ছে মানে সারফেস রিয়াকশন দিবে হচ্ছে ওয়াই বরাবর এন। এই জিনিসগুলাই কাজ করবে। তো এখন আমরা দেখবো যদি এটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, কারণ এখানে বলাই আছে স্যার ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। স্যার এখানে ডাব্লু কস থিটাটা কি কি হিসাবে কাজ করবে? দেখেন ডাব্লু এর দুইটা লম্ব উপাংশ, একটা হচ্ছে সারফেসের লম্ব বরাবর নিচের দিকে, আর একটা হচ্ছে সারফেস বরাবর। ডাব্লু এর দুইটা উপাংশ, ডাব্লু কস থিটা, ডাব্লু সাইন থিটা। যেহেতু এই ভার্টিক্যাল ওয়াই ডিরেকশনের সঙ্গেই যেহেতু অ্যাঙ্গেলটা আছে, তাই এই বরাবর উপাংশকে আমরা বলছি কস থিটা। আমি দেখাইছিলাম যে বরাবর মানে অ্যাঙ্গেল থাকে, যে ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল থাকে, সেই ডিরেকশন বরাবর উপাংশ কি হয়, কস থিটা হয়, মানে ফোর্স ইনটু কস থিটা। ঠিক আছে? তো এখানে একটু উল্টায় চিন্তা করতে হবে। এতদিন আমরা এক্স অক্ষ চিন্তা করতাম হচ্ছে হরিজন্টাল বরাবর, আর ওয়াই অক্ষ চিন্তা করতাম ভার্টিক্যাল বরাবর। আর এখানে আমাদের সুবিধার জন্য আমরা এক্স অক্ষ চিন্তা করতেছি হচ্ছে সারফেস বরাবর, ইনক্লাইন্ড সারফেস বরাবর এক্স অ্যাক্সিস, আর ইনক্লাইন্ড সারফেসের লম্ব বরাবর পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাই আমরা এই ডাব্লু যেহেতু এই দুইটা অক্ষের মাঝামাঝি আছে, তাই আমরা এটাকে দুইটা উপাংশে ভাগ করলাম, ডাব্লু কস 30, ডাব্লু সাইন 30। আচ্ছা, এখন ইকুইলিব্রিয়ামে থাকতে হলে, যেহেতু এটা একটা আর কি কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং এফ ওয়াই সমান 0 হতে হবে। ঠিক আছে? তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0 আমরা প্রথমে লিখছি, এবং আমরা ধরে নিচ্ছি যে সারফেস বরাবর নিচের দিকে হচ্ছে পজিটিভ, এই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, তার মানে এইটা হচ্ছে নেগেটিভ। এটা আমরা চাইলে উল্টাও ধরতে পারি, আমরা চাইলে এইটাকে পজিটিভ ধরতে পারি, আবার তখন এইটা হবে নেগেটিভ। তো আমরা এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি, আমরা ব্র্যাকেটে দেখাই দিলাম। তাহলে ডাব্লু সাইন 30, ডাব্লু সাইন 30 আসে হচ্ছে পজিটিভ বরাবর, তাই প্লাস, আর এফ আসে হচ্ছে নেগেটিভ বরাবর, তাই মাইনাস। এই যে নেগেটিভ ডিরেকশন, এই দুইটা ছাড়া আর কোনো ফোর্স নাই, তাহলে সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, ডাব্লিউ এর মানটা বসাই দিলে আমরা পেয়ে গেলাম যে এফ হচ্ছে 50 পাউন্ড। তার মানে যদি ফ্রিকশনাল ফোর্স 50 পাউন্ড হয়, তাহলে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সাম্যাবস্থায় থাকবে। সেখানে একটু ভুল আছে, একটু লিখে নেন যে ফ্রিকশনাল ফোর্স নিডেড, এখানে হবে নিডেড, নিডের সঙ্গে ইডি যোগ হবে, নিডেড ফর ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থার জন্য ফ্রিকশনাল ফোর্স দরকার হচ্ছে 50 পাউন্ড। ঠিক আছে? অর্থাৎ আমরা সাম্যাবস্থা চিন্তা করব, এবং সাম্যাবস্থার শর্ত হচ্ছে সামেশন অফ এফ এক্স সমান 0। ব্যাস, তাহলে সেই সমীকরণ থেকে আমরা এফ এর যে মান পাবো, ফ্রিকশনাল ফোর্সের যে মান পাবো, সেটাই হচ্ছে আমাদের দরকার। মানে যদি 50 পাউন্ড ফোর্স এই বরাবর কাজ করে, তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, আর যদি কাজ না করে কোনো কারণে, তখন বস্তুটা নিচের দিকে চলে আসবে সারফেস বরাবর। আচ্ছা, তো এরপর আসছি হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এখানে লিমিটিং বলতে বোঝানো হচ্ছে মানে ম্যাক্সিমাম। এক্সপেরিমেন্টস শো দ্যাট, মানে পরীক্ষা নিরীক্ষা থেকে দেখা যায় যে ইন এ পার্টিকুলার কেস, একটা নির্দিষ্ট ক্ষেত্রে দেয়ার ইজ এ লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সের, ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান থাকে, অ্যাবভ হুইচ ইট ক্যান নট গো, যার উপরে এটা যেতে পারে না। দিস ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইজ কল্ড লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এই যে সর্বোচ্চ ঘর্ষণ বল, একেই বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, and it is denoted by F prime। এই লিমিটিং ফ্রিকশনাল ফোর্সকে F প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মানে এটা আসলে কি জিনিস, সেটা একটু না বললেই নয়। এখন সাপোজ ধরেন যে এটা হচ্ছে আমাদের ফ্লোর, এবং এখানে হচ্ছে আমাদের বিশাল বড় একটা বক্স আছে বা বাক্স আছে। তো এখন কোনো একজন বাক্সটাকে এই বরাবর ঠেলছে বাম দিকে। তো সাপোজ সে 5 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করলো, 5 পাউন্ড, 5 পাউন্ড, কিন্তু কোনো একটা কারণে এই বাক্সটা এখান থেকে সরলো না, বা
এটা এখানে জায়গায় দাঁড়ায় থাকলো। তার মানে কি, এই যে মানে প্রকৃত বলের ঠিক বিপরীত দিকে 5 পাউন্ড একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে এই বাক্সর মুভমেন্টকে ঠেকাই দিচ্ছে। আচ্ছা, সাপোজ সে 5 পাউন্ড থেকে ফোর্স আরেকটু বাড়াই দিল, সে এবার 5 থেকে চলে আসছে 10-এ, 10 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করলো। দেখা যাচ্ছে তাতেও মানে বলটা এই বাক্সটা সরতেছে না, জায়গায় দাঁড়ায় আছে। তার মানে ফ্রিকশনাল ফোর্সটা 5 পাউন্ড থেকে বেড়ে কত হয়ে গেছে, 10 পাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে সে আরো বাড়াচ্ছে, সে হচ্ছে একবারে 20 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করলো। কত, 20 পাউন্ড, 20 পাউন্ড ফোর্স সে অ্যাপ্লাই করলো এদিকে, তাও দেখা যাচ্ছে বাক্সটা সরতেছে না। তার মানে কি, ফ্রিকশনাল ফোর্সও এখন কত, 20 পাউন্ড। অ্যাপ্লাইড ফোর্স যা হবে, ধরেন যে 20 পাউন্ড যদি আমরা অ্যাপ্লাই করি এবং যদি এই বাক্সটা না সরে, তার মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্সও সেম 20 পাউন্ড। তার মানে বাক্সটা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু দেখা যাচ্ছে সে আরেকটু যখন বাড়াই দিল, অর্থাৎ 20 পাউন্ড থেকে সে যদি এখন 20.1 পাউন্ড ফোর্স যদি সে অ্যাপ্লাই করে, 20.1 পাউন্ড ফোর্স যদি সে অ্যাপ্লাই করে, তখন দেখা যাচ্ছে বাক্সটা নড়তে শুরু করেছে, বা সে বাক্সটা কি হচ্ছে, এইদিকে সরে যাচ্ছে। সাপোজ মনে করি আমরা, যখন সে 20.1 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করছে, তখন বাক্সটা কি হচ্ছে, এইদিকে সরে যাচ্ছে। তার মানে হচ্ছে ঘর্ষণ বলটা আর বাড়তে পারে নাই। ঘর্ষণ বল এই 20 পাউন্ডে এসে স্থির হয়ে গেছে, এটা 20.1 হইতে পারে নাই। যদি 20.1 এখানে তৈরি হইতো, তাহলে কিন্তু এই বাক্সটা আর নড়তো না, জায়গায় দাঁড়ায় থাকতো। যদি তাই হয়, সেক্ষেত্রে এই 20 পাউন্ড এইটাকেই বলা হয় হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এক্ষেত্রে আমরা কি বলবো, যে এফ প্রাইম ইজ ইকুয়াল টু 20 পাউন্ড। অর্থাৎ এই বাক্স এবং এই ফ্লোর, এই দুটো সারফেসের মধ্যে 20 পাউন্ড এর উপরে ফ্রিকশনাল ফোর্স তৈরি হওয়া সম্ভব না। সে কারণে আমরা এই 20 পাউন্ডকে বলছি লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। তো এই 20 পাউন্ড হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স বা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, তাহলে লেকচারে আসি। তাহলে এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের একটা সর্বোচ্চ ভ্যালু আছে, যার উপরে এটা যেতে পারে না। এই সর্বোচ্চ ভ্যালুকেই বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এবং এফ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, ডিনোট মানে চিহ্নিত করা। এরপর কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটাকে বাংলায় বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লজ অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনের নিয়ম অনুসারে দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম ইজ অ্যাপ্রক্সিমেটলি, মানে কাছাকাছি, প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স। তার মানে নর্মাল ফোর্স মানে মনে আছে সাপোর্ট রিয়াকশন, সাপোর্ট যে রিয়াকশন দেয় এটাই হচ্ছে নর্মাল ফোর্স এন। তো পরীক্ষা নিরীক্ষা থেকে দেখা যায় যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এই এন এর সমানুপাতিক, মানে প্রায় সমানুপাতিক। F prime is approximately proportional to the normal force. Normal force মানে reaction force of surface. অর্থাৎ F prime is proportional to n, মানে n যত বাড়বে F prime তত বাড়বে, n যত কমবে F prime তত কমবে। এর অর্থ হচ্ছে প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে is equal to একটা ধ্রুবক আসবে Fn। তাহলে this constant of proportionality, মানে এই সমানুপাতিক ধ্রুবককেই বলা হয় is called coefficient of static friction, মানে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক। কোন কোন বইতে এই ছোট হাতের f কে আবার মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ একটা গ্রিক অ্যালফাবেট, বর্ণমালা। তাহলে আমরা জানলাম যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আসলে কি। এখন এটা একটু আর কি যদি প্র্যাকটিক্যালি আমরা দেখতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরুন যে কোনো একটা বস্তু আছে কোনো একটা সারফেসের উপরে, এখন সেই বস্তুর ওজন যত বেশি হবে, যদি ওজন হয় 10 পাউন্ড, তাহলে সারফেস রিয়াকশন দিবে 10 পাউন্ড। যদি ওজন হয় 20 পাউন্ড, তাহলে এই সারফেস রিয়াকশন দিবে কত, 20 পাউন্ড, সেম।
এন হচ্ছে কত হবে, 20 পাউন্ড হবে। আর এন যত বেশি হবে ফ্রিকশনাল ফোর্সও তত বেশি হবে। যদি আমরা এদিক থেকে বাক্সটাকে ঠেলা দেই তাহলে দেখা যাচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এইদিকে, এফ প্রাইম, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। এখন এর ওজন যত বাড়বে তত এন বাড়বে, ওজনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে এন, আর এন যত বাড়বে তত এফ প্রাইম বাড়বে। সে কারণে বলা হচ্ছে এফ প্রাইম ইজ প্রপোর্শনাল টু এন। আর এফ প্রাইম যত বাড়বে তত এই বাক্সটাকে সরাতে কষ্ট হবে। তার মানে ওই একই কথা, একটা বাক্সের ওজন যত বেশি হবে তত এন বেশি হবে, তত ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, আর ফ্রিকশনাল ফোর্স যত বেশি হবে তত বাক্সটাকে সরাতে আরো কষ্ট হবে। স্যার এখানে একটা বেশি প্রশ্ন করবো, সেটা হচ্ছে এনটা আসলে কি তাহলে স্যার? এনটা হচ্ছে যে আমরা যদি বাক্সের ওজন সে 20 পাউন্ড, আপনি এফ প্রাইম সেই এফ প্রাইম যেটা এফ প্রাইমটাও তো আমাদের স্যার 20। এনটা হচ্ছে সাপোর্ট রিয়াকশন, সোজা কথা, ঠিক আছে? অর্থাৎ উপরের Support. থেকে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব 20 পাউন্ড, তাহলে এনও হবে সেম, এটাও হবে 20 পাউন্ড, 20, ঠিক আছে? আর ওজন যত বাড়বে তত এন বাড়বে, আর এন যত বাড়বে মানে তত ওজনের সাথে আমাদের এন সম্পৃক্ত। ডেফিনেটলি যত আমরা বেশি বল অ্যাপ্লাই করব তত সারফেস বেশি রিয়াকশন দিবে। আচ্ছা, তো এই সমানুপাতিক ধ্রুবক, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, একেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট, যেটা জানতে হবে সেটা হচ্ছে এফ ইজ লেস দ্যান ইকুয়াল এফ প্রাইম, এই জিনিসটা জানতে হবে। অর্থাৎ নর্মাল যে ফ্রিকশনাল ফোর্স সেটা অবশ্যই লিমিটিং ফ্রিকশনাল ফোর্স থেকে বেশি কম হবে অথবা সমান হবে, কখনো এর থেকে বেশি হইতে পারে না। কারণ এফ প্রাইমটা হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে কিন্তু মানে কখনোই বেশি হতে পারে না, এফ অবশ্যই কম হবে বা সমান হবে। যেমন যদি আমি উদাহরণ দিই, যে যখন আমরা বাক্সটাকে ঠেলছিলাম 5 পাউন্ড ফোর্স দিয়ে, তখন ঘর্ষণ বল কত ছিল, 5 পাউন্ড। যখন 10 পাউন্ড ফোর্স দিয়ে আমরা ঠেলা দিচ্ছিলাম তখন ঘর্ষণ বল ছিল কত, 10 পাউন্ড। তাহলে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স তো নির্দিষ্ট, দুইটা নির্দিষ্ট সারফেসের জন্য এটা কিন্তু নির্দিষ্ট 20। তার মানে এই যে যে ঘর্ষণ বল নরমালি যে এফ 10 পাউন্ড, 5 পাউন্ড, এই যে যে বিভিন্ন যে ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, এগুলো সবসময় কিন্তু এফ প্রাইম থেকে অবশ্যই ছোট হবে। কারণ এফ প্রাইমটা হচ্ছে সর্বোচ্চ ফ্রিকশন, আর এফ হচ্ছে যে যখন আমরা যেরকম ফোর্স অ্যাপ্লাই করব ঠিক তার বিপরীতে সেই ফ্রিকশনটা তৈরি হবে। তাহলে এফ অবশ্যই এফ প্রাইম থেকে কম হবে অথবা সমান হবে। আর এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ ইন্টু এন, এটা আমরা কেবল জানলাম, তো এটা সবাই মাথায় রাখবো। এখন ইফ, যদি এফ ফর ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার জন্য যে এফ দরকার, ফ্রিকশনাল ফোর্স দরকার, সেটা যদি লিমিটিং ফ্রিকশনাল ফোর্স থেকে বড় হয় তাহলে ইকুইলিব্রিয়াম ডাজ নট এক্সিস্ট, সাম্যাবস্থা মানে এক্সিস্ট করে না, মানে সাম্যাবস্থা থাকে না। এন্ড অ্যান অ্যাক্সিলারেটিং মোশন অকার্স, মানে সাম্যাবস্থা না থাকা মানে হচ্ছে বস্তুটা একটা ত্বরণের সঙ্গে চলতে শুরু করবে, ঠিক আছে? এখন এটা কেন হবে, কারণ খুব সিম্পল, কারণ এফ কখনো এফ প্রাইম থেকে বেশি হতে পারে না, এটা কখনোই সম্ভব না। এফ ইজ অবশ্যই লেস দ্যান এফ প্রাইম হবে। এখন যদি ক্যালকুলেশন থেকে দেখা যায় যে এফ ইজ গ্রেটার দ্যান এফ প্রাইম, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের জন্য দেখা যাচ্ছে ফ্রিকশনাল ফোর্স দরকার 100 পাউন্ড সাপোজ, আর লিমিটিং ফ্রিকশনাল ফোর্স হচ্ছে মাত্র 50 পাউন্ড যদি হয়, তাহলে আমরা মন্তব্য করতে পারবো নিঃসন্দেহে যে ওখানে ইকুইলিব্রিয়াম থাকবে না, ওখানে বস্তুটা চলতে শুরু করবে। এটা একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তবে এফ ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার পেয়ার অফ ড্রাই সারফেসেস, মানে এক জোড়া, মানে পেয়ার মানে হচ্ছে জোড়া, তাহলে একটা নির্দিষ্ট জোড়া মানে একটা নির্দিষ্ট জোড়া হচ্ছে ড্রাই সারফেসের জন্য এফ সবসময় কনস্ট্যান্ট। জাস্ট আমি মানে একবার একটু দেখাই দিব। এই যে ফেরিসের বইতে যে ফ্রিকশন চ্যাপ্টার 6 এ ফ্রিকশন, এর জাস্ট 2 পেজ পরেই আমরা দেখতে পাবো ছোট্ট টেবিল আছে আর কি, ঠিক আছে? যে দেখেন এখানে বলা আছে যে কাস্ট আয়রন অন কাস্ট আয়রন, তার মানে কাস্ট আয়রন যদি অন্য একটা কাস্ট আয়রনের উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত হবে, 0.2, আর কাইনেটিক ফ্রিকশন কত হবে, 0.15। যদি লেদার একটা আয়রনের উপর চলতে চেষ্টা করে তখন এটা হবে, এফ হবে 0.5, আর
এখানে কাইনেটিক ফ্রিকশনের জন্য এফ হবে 0.3। তারপর যদি একটা দেখা যাচ্ছে স্টিল অন স্টিল, যদি স্টিল একটা স্টিলের উপর চলতে চেষ্টা করে, তাহলে স্টিলটা যদি মানে তেল দ্বারা সিক্ত বা মানে ভেজা অবস্থায় থাকে, সেক্ষেত্রে এটা নাই, এটা হবে হচ্ছে 0.2। আবার একইভাবে যদি একটা কাঠ কাঠ যদি একটা কাস্ট আয়রনের উপর দিয়ে আর কি চলতে চেষ্টা করে বা চলে শুকনা, সেক্ষেত্রে এফ হবে হচ্ছে মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন হবে হচ্ছে 0.6, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন হবে হচ্ছে 0.33। আমরা একটু আগে বললাম যে স্ট্যাটিক ফ্রিকশন সবসময় কাইনেটিক ফ্রিকশন থেকে বেশি হয়, এখানে দেখে আমরা বুঝতে পারতেছি এখানে 0.6, এখানে অনেক কম 0.33। এফ যত বেশি হবে ফ্রিকশন তত বেশি, আর এফ যত কম হবে ফ্রিকশন তত কম। জাস্ট এটা হচ্ছে মানে দেখানোর জন্য আমি দেখালাম যে এক এক রকম সারফেসের জন্য এফ এক এক রকম। এখন একটা প্রবলেম আমরা দেখব যে একটা বস্তু আছে এ, which weighs 100 pound, rests upon a 30 degree inclined plane। একটা বস্তু যার ওজন 100 পাউন্ড, সে একটা 30 ডিগ্রি আনত বা তলের উপরে স্থির অবস্থায় আছে বা অবস্থান করছে। ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ 0.4, যদি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হয় 0.4, তাহলে কোশ্চেনটা হচ্ছে উইল দ্য বডি এ বি ইন ইকুইলিব্রিয়াম, যে বস্তুটা মানে বস্তু এ কি ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি থাকবে না, এটা হচ্ছে কোশ্চেন। আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে যদি কোনো একটা বস্তুর ওজন 100 পাউন্ড হয় এবং সে যদি 30 ডিগ্রি ইনক্লাইন্ড একটা সমতলের উপরে অবস্থান করে, তাহলে সেই বস্তুটা কি আসলে সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না, এটা আসলে আমাদেরকে দেখতে হবে বা বের করতে হবে। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.4। তো প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। এইটা হচ্ছে সেই ইনক্লাইন্ড সারফেস, এইটা 30 ডিগ্রি, তার মানে ওজন কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর সারফেসের এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে আমরা ধরছি হচ্ছে ওয়াই ডিরেকশন আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এই ওয়াই ডিরেকশন এবং ভার্টিক্যাল ডিরেকশন এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, সেম হবে এই দুটো অ্যাঙ্গেল। তাহলে যদি এটা 30 ডিগ্রি হয়, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইনটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই বরাবর উপাংশ হবে হচ্ছে ডাব্লু কস থিটা, আর তার লম্ব দিকে অর্থাৎ সারফেস বরাবর উপাংশ হবে হচ্ছে ডাব্লু সাইন থিটা। যেহেতু ডাব্লু সাইন থিটা ডান দিকে কাজ করে, তাহলে এফ কাজ করবে কোন দিকে, বাম দিকে, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ডান দিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স বাধা দিবে হচ্ছে বাম দিকে, খুবই স্বাভাবিক। আর ডাব্লু কস থিটা হচ্ছে আমরা সারফেসের উপরে চাপ দিচ্ছি বা প্রেসার দিচ্ছি, তো তার একটা প্রতিক্রিয়া হিসেবে সারফেস আমাদেরকে দিচ্ছে বড় হাতের এন বা নর্মাল ফোর্স বা সাপোর্ট রিয়াকশন আমরা বলতে পারি। এটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর উপরের দিকে দিচ্ছে এন। এই হচ্ছে মোটামুটি এই বস্তু এ এর উপরে মানে যে সমস্ত বল কাজ করছে সেগুলা, ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ। তো এখন আমরা ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর, এই যে এইটা হচ্ছে এক্স ডিরেকশন, সারফেস বরাবর হচ্ছে এক্স আর তার পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই। তাহলে এক্স ডিরেকশন বরাবর সবগুলো ফোর্সের সামেশন বা যোগফল হচ্ছে 0। তাহলে এক্স বরাবর কি কি আছে, ডাব্লু সাইন থিটা আছে, এইটাকে আমরা পজিটিভ ধরছি, আর সে কারণে এফ হচ্ছে নেগেটিভ 0। ব্যাস, এখান থেকে আমরা এই মানগুলো বসাই দিলেই আমরা পেয়ে যাচ্ছি 50 পাউন্ড। তার মানে ইকুইলিব্রিয়ামের জন্য দরকার হচ্ছে 50 পাউন্ড ফোর্স। এখন আমরা দেখবো সামেশন অফ ডাব্লু ওয়াই সমান 0। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে। মেকানিক্সের সবসময় তাই ছিল, মেকানিক্সে আমরা যখন কোনো প্রবলেম শুরু করতাম তখন ধরে নিতাম যে বস্তুটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। তো সামেশন অফ এফ ওয়াই সমান 0 এইটা ধরার পর তাহলে আমরা ওয়াই বরাবর কি কি ফোর্স আছে আমরা একটু দেখি। তাহলে দেখেন, ওয়াই উপরের দিকে আছে হচ্ছে এন, তাহলে উপরের দিককে যদি আমরা প্লাস ধরি তাহলে প্লাস এন, তাহলে নিচের দিকটা হবে মাইনাস, তার মানে প্লাস এন মাইনাস ডাব্লু কস থিটা, প্লাস এন মাইনাস ডাব্লু কস থিটা সমান 0, আর কোনো কিছু নাই, তাই 0।
তাহলে এখান থেকে আমরা জাস্ট এই মানগুলো বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি এন ইজ ইকুয়াল টু এত পাউন্ড, ঠিক আছে। এবং আমাদের সূত্র জানা আছে যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ইন্টু এন। আমরা একটু আগে দেখে আসলাম এটা, অর্থাৎ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইনটু নরমাল ফোর্স এফ প্রাইম ইকুয়াল টু এফ এন। তাহলে এফ এর ছোট হাতের এফ এর মান দেওয়া আছে অঙ্কে, আর এন আমরা এই মাত্র পাইলাম, তাহলে দুইটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি এফ প্রাইম এর মানে। এফ প্রাইম কত? 34 পাউন্ড। এখন দেখেন এখানে সাম্যাবস্থার জন্য দরকার হচ্ছে 50 পাউন্ড, আর এখানে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স তৈরি হতেই পারে মাত্র 34 পাউন্ড। তাহলে আমরা কি বলতে পারি? এখানে সাম্যাবস্থার জন্য দরকার 50 পাউন্ড, 50 পাউন্ডের কম হইলে সাম্যাবস্থা থাকবে না, আর এখানে সর্বোচ্চ তৈরি হতেই পারে হচ্ছে মাত্র 34 পাউন্ড এফ প্রাইম। তার মানে আমরা বলতে পারি সাম্যাবস্থা থাকবে না, বা এটাকে আমরা এভাবে দেখাতে পারি যে এফ ইজ গ্রেটার দ্যান এফ প্রাইম এখানে, অর্থাৎ এফ হচ্ছে 50 পাউন্ড আর এফ প্রাইম হচ্ছে 34 পাউন্ড। এফ ইজ গ্রেটার দ্যান এফ প্রাইম হুইচ ইজ নট পসিবল, কারণ এটা কখনো হওয়া সম্ভবই না। এফ মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল এফ প্রাইম, সো the body A will not be in equilibrium. So এই বস্তু A এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাট উইল মুভ ডাউন দ্য প্লেন, ইকুইলিব্রিয়ামে থাকবে না, কিন্তু কি হবে? প্লেন থেকে, অর্থাৎ প্লেন মানে সমতল থেকে নিচের দিকে সরে আসবে। বাট মুভ ডাউন মানে হচ্ছে নিচের দিকে এটা মানে সরে যাবে আর কি, মুভ করবে। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে ধরে নিলাম যে সাম্যাবস্থায় আছে, তারপর আমরা সামেশন অফ এফ এক্স সমান 0 লিখলাম, সামেশন অফ এফ ওয়াই সমান 0 লিখলাম, এবং এখান থেকে আমরা দেখলাম যে এফ হচ্ছে 50 পাউন্ড আর এফ প্রাইম হচ্ছে মাত্র 34 পাউন্ড, যেটা কিনা সম্ভব না। যেহেতু সম্ভব না, তার মানে এই বস্তু ইকুইলিব্রিয়ামেও থাকবে না, সাম্যাবস্থায় থাকবে না। আর সাম্যাবস্থায় না থাকা মানে কি? বস্তুটা কি হবে? এটা নিচের দিকে মানে পড়ে যাবে আর কি, এটা স্লাইড করে নিচের দিকে চলে আসতে থাকবে, মুভ করবে। আচ্ছা, এখানে কারো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা নতুন একটা এক্সাম্পল দেখব। ইফ এ ফোর্স কিউ ইজ অ্যাপ্লাইড টু দ্য ব্লক এ, অর্থাৎ এখন একটা মানে অতিরিক্ত একটা ফোর্স যোগ হবে, ঠিক আছে। এতক্ষণ শুধু ছিল যে একটা ইনক্লাইন্ড সারফেস, তার উপরে একটা ব্লক আছে, সেই ব্লকের শুধু ওজন আছে, আর কোনো কিছু নাই। কিন্তু এখন আস্তে আস্তে অতিরিক্ত মানে ফোর্স আর কি যোগ হবে। যেমন এখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে হচ্ছে একটা ফোর্স কিউ আছে, ব্লক এ এর উপরে একটা ফোর্স প্রয়োগ করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে কিউ, এবং সেই কিউ হচ্ছে আবার অ্যাক্টিং অ্যাট 45 ডিগ্রি উইথ দ্য সারফেস অফ দ্য প্লেন। প্লেন মানে সমতল, তার মানে সমতলের সঙ্গে কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। মানে এইটা হচ্ছে সমতল তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছেই, তার সঙ্গে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে কিউ, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে এক্সটার্নাল ফোর্স, ধরেন যে কেউ একজন টানতেছে, মানে বস্তুটাকে কেউ একজন টান দিচ্ছে এদিকে। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট শুড বি ইটস ভ্যালু, কিউ এর ভ্যালু কত হওয়া উচিত, ইন অর্ডার দ্যাট যাতে করে দ্য ব্লক শুড বি ইন ইম্পেন্ডিং মোশন ডাউন দ্য প্লেন, যাতে করে এই ব্লকটা যাতে নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে। এখন ইম্পেন্ডিং মানে কি? ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন, ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন। তার মানে আসন্ন মানে কি? যে জিনিসটা এখনই হবে। যেমন আমি যদি একটা উদাহরণে ফিরে যাই, একটু আগে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে যদি আমরা এখানে 5 পাউন্ড অ্যাপ্লাই করি, তাহলে ফ্রিকশনাল ফোর্সও 5 পাউন্ড হচ্ছে, এবং এই বাক্সটা আর কি মুভ করতেছে না, জাস্ট ধরে নিচ্ছি আর কি। আমরা যদি 10 পাউন্ড অ্যাপ্লাই করি তাও এটা মুভ করতেছে না, 15 পাউন্ড করলাম তাও মুভ করবে না, 16, 17, 18 আমরা যত ফোর্সই অ্যাপ্লাই করি না কেন বাক্সটা কিন্তু মুভ করতেছে না, জায়গায় দাঁড়ায় আছে। যখন 20 পাউন্ড অ্যাপ্লাই করছি, 20 পাউন্ড এইটা,
তখনও দেখা যাচ্ছে যে বাক্সটা মানে জায়গায় দাঁড়ায় আছে। কিন্তু যখনই আমরা 20.1 পাউন্ড আর একটু বেশি 20 থেকে একটু বেশি ফোর্স আমরা যখনই অ্যাপ্লাই করছি এদিকে, তখনই দেখা যাচ্ছে বাক্সটা এইদিকে চলতে শুরু করেছে, সে এইদিকে সরে যাচ্ছে। তার মানে ওই যে মানে চলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে যে অবস্থা থাকে তাকে বলা হয় ইমপেন্ডিং মোশন। অর্থাৎ যখন আমরা 20 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম তখন ফ্রিকশনাল ফোর্স ছিল সর্বোচ্চ 20 পাউন্ড, এবং সেটা হচ্ছে কি মানে বাক্সটা মুভ করার ঠিক আগের মুহূর্ত, এবং এইটাকেই বলা হয় হচ্ছে ইমপেন্ডিং মোশন বা আসন্ন গতি। সবার কাছে ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, আমি রেসপন্স না করলে আমি ধরে নিচ্ছি যে বুঝতে পারছে সবাই। তো তাহলে ইমপেন্ডিং মোশন হচ্ছে গতি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত বা আসন্ন গতি। তো এখানে বলা হচ্ছে যে কিউ এর মান কত হওয়া উচিত যাতে করে এই বস্তুটা নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকে। ইমপেন্ডিং মোশন ডাউন দা প্লেন মানে নিচের দিকে, মানে সমতল বরাবর নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকে। এটা হচ্ছে কোশ্চেন যে কিউ এর মান কত হইলে এই ব্লকটা নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে। এখানে দেওয়া আছে যে এফ ইজ ইকুয়াল টু 0.4। তো তাহলে সেম আমাদের আসলে মানে অঙ্ক যাই থাক আমাদের মানে সমাধান হবে আসলে একই ধরনের। আমরা প্রথমে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং এরপর ধরে নিব যে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে, এবং এরপর আমরা সাম্যাবস্থার শর্ত অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। দেখেন এখানে নতুন কোনো কিছুই নাই। এখানে ওজন আছে নিচের দিকে একদম ভার্টিক্যাল বরাবর ডাউনওয়ার্ড, আর ওজনের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে সারফেসের মানে পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে সারফেস বরাবর। আর এন আছে নর্মাল ফোর্স। তারপরে যেহেতু হচ্ছে এখন এখানে একটা ব্যাপার বোঝার আছে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই ব্লকটা নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে, নিচের দিকে। এখন যদি নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকে তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কোন দিকে? ঠিক তার উল্টা দিকে, অপোজিট ডিরেকশনে বা উপরের দিকে। ঠিক আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে কোন একটা বস্তুকে দেখা যাচ্ছে আমরা 20 পাউন্ড ফোর্সে ঠেলা দিচ্ছি, 20 পাউন্ড এদিকে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে এই দুইটা সারফেসের মধ্যে এফ প্রাইম বা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 20 পাউন্ড সাপোজ। তার মানে হচ্ছে যে এই যে 20 পাউন্ড ফোর্সে আমরা ঠেলা দিচ্ছি, আর একটু যদি আমরা ফোর্স বাড়াই, স্লাইট একটু বাড়ালেই কিন্তু এই বাক্সটা চলতে শুরু করবে। তো এখন এটা চলতে শুরু করবে কোন দিকে? অবশ্যই বাম দিকে। যেহেতু তার মানে আমরা কি বলতে পারি যে এই বাক্সটা বাম দিকে ইমপেন্ডিং মোশনে আছে, মানে বাম দিকে আসন্ন গতিতে আছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কোন দিকে? অবশ্যই ডান দিকে, এফ প্রাইম। এফ প্রাইম। এখন যদি আমরা ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করতাম এবং আস্তে আস্তে ফোর্সটাকে বাড়াতাম এবং এই ব্লকটা ডান দিকে ইমপেন্ডিং মোশনে থাকতো, তখন আবার ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম কাজ করতো বাম দিকে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব অর্থাৎ যেই দিকে ইমপেন্ডিং মোশন থাকবে মানে আসন্ন গতিতে থাকবে যেদিকে, ঠিক তার বিপরীত দিকে হচ্ছে এফ প্রাইম কাজ করে। এবং যখন ইমপেন্ডিং মোশন হয় তখন কিন্তু আর শুধুমাত্র মানে যে কোনো ফ্রিকশনাল ফোর্স এফ কিন্তু কাজ করে না। ইমপেন্ডিং মোশন মানেই হচ্ছে এফ প্রাইম কাজ করবে, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স। কারণ সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স যদি কাজ না করে তাহলে তো বস্তুটা ইমপেন্ডিং মোশনে থাকবেই না। স্যার এইটা বুঝতে পারলাম না, আরেকটু রিপিট করলে ভালো হতো। আমি যদি এখানে আবার এক্সাম্পল দেই, যে ধরেন যে 5 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে ফ্রিকশনাল ফোর্স 5 পাউন্ড, এইটা সরলো না। আমরা 10 অ্যাপ্লাই করলাম তাও সরলো না টেবিলটা। তারপরে আমরা 15-16 অ্যাপ্লাই করলাম ফোর্স, তাও এটা সরতেছে না। আমরা 20 পাউন্ড অ্যাপ্লাই করলাম তাও সরে নাই। কিন্তু 20 পাউন্ড থেকে আর একটু স্লাইট বাড়ায় আমরা 20.1 পাউন্ড যখনই আমরা অ্যাপ্লাই করলাম তখনই বাক্সটা চলতে শুরু করলাম।
তার মানে আমরা কি বলতে পারি, যখন আমরা 20 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম, প্রয়োগ করছিলাম, তখন হচ্ছে এই বাক্সটা বাম দিকে ইম্পেন্ডিং মোশনে ছিল, তাই না? কারণ সে তো আর ডান দিকে যাবে না, কারণ আমরা তো ফোর্স অ্যাপ্লাই করছি বাম দিকে, তাহলে মুভমেন্ট কোন দিকে হবে? মুভমেন্ট যদি হয় তাহলে বাম দিকেই হবে। তার মানে যখন আমরা 20 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম তখন এই বাক্সটা বাম দিকে ইম্পেন্ডিং মোশনে ছিল। তার মানে বাম দিকে মোশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ছিল আর কি। ইম্পেন্ডিং মোশন মানে কিন্তু স্থির অবস্থা। এখানে মোশন শব্দ বলতেছি বলে আবার মনে করেন না যে ইম্পেন্ডিং মোশন মানে হচ্ছে বস্তুটা দৌড়াচ্ছে, কখনোই তা না। মোশন মানে হচ্ছে বস্তু দৌড়াচ্ছে, বাট ইম্পেন্ডিং মোশন মানে হচ্ছে মোশন শুরু হওয়ার, মানে গতি শুরু হওয়ার ঠিক আগের অবস্থা, অর্থাৎ স্থির অবস্থা। তাহলে যখন আমরা 20 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করছিলাম বাম দিকে, তখন আমরা কি বলছিলাম যে বস্তুটা বাম দিকে ইম্পেন্ডিং মোশনে আছে। তার মানে তখন এই যে যে ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, এটা কাজ করতেছিল কোন দিকে? অবশ্যই ডান দিকে। কারণ ফ্রিকশনাল ফোর্সের বৈশিষ্ট্যই হচ্ছে আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব, অর্থাৎ যেই দিকে মুভমেন্টটা হতে চাইবে ঠিক তার বিপরীত দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যাতে ওই মুভমেন্টটা না হতে পারে। তো এই কারণেই বলা হচ্ছে যে এখানে যেহেতু বলতেছে যে দ্য ব্লক শুড বি ইন ইম্পেন্ডিং মোশন ডাউন দ্য প্লেন, অর্থাৎ ব্লকটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে, তাহলে এখন বুঝতেই পারতেছেন যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে অবশ্যই উপরের দিকে, এফ প্রাইম। এবং যখনই আমরা ইম্পেন্ডিং কথাটা বলবো, মানে আসন্ন কথাটা বলবো, তখনই কিন্তু আর শুধু এফ লিখলে হবে না, তখন লিখতে হবে হচ্ছে এফ প্রাইম, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? এফ এবং এফ প্রাইমের যে পার্থক্য সেটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, অনেক ডিফিকাল্ট। না ডিফিকাল্ট না, একটু আর কি চেষ্টা করলে আমরা বুঝতে পারবো। আর ক্লাসে যে সবকিছু বোঝা যায় তাও না, ক্লাস শেষ হওয়ার পরে নিজে একটু চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা জি করলে স্যার, তখন জি আরো স্যার, জি ভালোভাবে স্যার। বুঝতে পারবো। এটা আচ্ছা, এটা রেকর্ডিং ফাইল দেখলে আমরা দেখতে দেখে শিখতে পারবো আরো ভালো। তো এখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে কিউ। তো মানে কিউ এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে সারফেস বরাবর, একটা হচ্ছে সারফেসের পারপেন্ডিকুলার। তাহলে সারফেস বরাবর হচ্ছে কিউ cos 45, আর সারফেস এর পারপেন্ডিকুলার হচ্ছে কিউ sin 45। যেহেতু এই বরাবর অ্যাঙ্গেল আছে, তাই এই বরাবর হবে cos θ, আর তার লম্ব দিকে হবে sin θ। এগুলো আমি আগেও বলছি। তো এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, যা যা ফোর্স কাজ করছে আমরা সবকিছু দেখাই দিলাম। তো এখন আমরা ধরে নিচ্ছি যে এটা ইকুইলিব্রিয়ামে আছে ঠিক আগের মতো, এবং আমরা সামেশন অফ এফ ওয়াই সমান 0 লিখছি। তাহলে এবং উপরের দিকটাকে আমরা ধরছি প্লাস, অর্থাৎ এই দিকটাকে আমরা ধরছি প্লাস, তাহলে এই দিকটা হবে মাইনাস। তাহলে এন হচ্ছে প্লাস, তারপরে 100 ইন্টু কস 30, 100 ইন্টু কস 30, এটা হবে মাইনাস। আবার দেখেন যে কিউ সাইন 45, এটাও কিন্তু উপরের দিকে আছে, তার মানে এটা হচ্ছে প্লাস। আর কোনো কিছু নাই, তাই 0 রাখলাম। সামেশন অফ এফ এক্স সমান 0, অর্থাৎ এক্স বরাবর সবগুলো ফোর্সের যোগফল 0। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই ডিরেকশনটাকে আমরা ধরছি প্লাস। এখানে আমরা চাইলে আমরা এইটাকেও প্লাস ধরতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইটাকে ধরছি প্লাস, তাহলে 100 sin 30, এটা হচ্ছে প্লাস হবে, এই যে 100 sin 30। তারপরে এফ প্রাইমটা আছে তার মানে বিপরীত দিকে, তাহলে এটা হবে মাইনাস, এই যে মাইনাস এফ প্রাইম। আর কিউ cos 45, এটাও আছে বিপরীত দিকে, নেগেটিভ দিকে, তাই হবে মাইনাস, মাইনাস কিউ cos 45, এই যে মাইনাস কিউ cos 45। আর কোনো কিছু নাই, তাহলে এই সবগুলোকে যোগ বিয়োগ করা হয়ে গেলে সমান সমান 0। তো আর কি এফ প্রাইমটাকে আমরা একদিকে নিয়ে গেলাম এবং বাকিগুলোকে অন্যদিকে রাখলাম। ইকুয়েশন নাম্বার 2। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণকে আমরা ছোট হাতের এফ দ্বারা গুণ করব, মাল্টিপ্লাই করব। 1 নাম্বার ইকুয়েশনকে ছোট হাতের এফ দ্বারা মাল্টিপ্লাই করব, করার কারণটা একটু পর আমরা বুঝতে পারবো। তো 1 নাম্বার ইকুয়েশনকে ছোট হাতের এফ দ্বারা গুণ করব, এর অর্থ হচ্ছে ইকুয়েশনের প্রত্যেকটা জিনিসকে আমরা ছোট হাতের এফ দ্বারা গুণ করব। তাহলে এন কে এফ দিয়ে গুণ করলে হয় এফ এন, এই যে এফ এন। তারপরে এর সঙ্গে একটা এফ গুণ হবে, এই যে 100 cos 30 ইন্টু এফ। তারপরে প্লাস থাকলো প্লাসের জায়গায়, আর কিউ সাইন 45 এর সঙ্গে আরেকটা এফ গুণ হবে, তাহলে এফ। ঠিক আছে, এখন
এখন দেখেন সুবিধাটা হচ্ছে যে এফ এন, এখন আমরা পেয়ে গেছি এফ ইন্টু এন। এই এফ এন মানে হচ্ছে আবার এফ প্রাইম। এটা আমরা একটু আগে অনেকবার দেখে আসলাম যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ এন। আমরা এফ প্রাইম বসাই দিলাম এবং অন্যগুলোর মান আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা আগের মতো ঠিক এফ প্রাইমটাকে আমরা আর কি একটা সাইডে রাখলাম এবং অন্যগুলোকে বাকি সাইডে নিয়ে গেলাম, ইকুয়েশন নাম্বার দিলাম। এটা কেন করলাম? কারণ যাতে আমরা কিউ এর মানটা বের করতে পারি, কারণ অঙ্কে কিন্তু কিউ এর মান চাচ্ছে। হোয়াট শুড বি ইটস ভ্যালু, মানে কিউ এর মান কত হওয়া উচিত যাতে করে ব্লকটা সারফেস বরাবর নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে। তো কিউ এর মানটাই মেনলি জানতে চাচ্ছে। তাহলে দেখেন যে ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3, এই দুইটা ইকুয়েশন যদি ভালো মতো আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দুইটা ইকুয়েশনেরই বাম পক্ষে আছে এফ প্রাইম, বাম পক্ষে আছে একই জিনিস। তার মানে দুইটা ইকুয়েশনের ডান পক্ষ আসলে পরস্পর সমান। তার মানে এইটা সমান এইটা, অর্থাৎ এ সমান বি, আবার হচ্ছে কি এ সমান সি, তার মানে হচ্ছে কি বি সমান সি। তো ব্যাস, এখন আর কোনো সমস্যা নেই। এখন এফ এর মান দেওয়া আছে, মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা দেওয়া আছে অঙ্কে 0.4, আর বাকি থাকলো কি শুধুমাত্র কিউ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে আমরা কিউ এর মানটা বের করে ফেলতে পারি, 36 পাউন্ড। তাহলে তাহলে আমরা মন্তব্য করতে পারি যে কিউ যদি 36 পাউন্ড হয় তাহলে হচ্ছে কি হবে, তাহলে এই ব্লকটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে। অর্থাৎ কিউ এর মান যদি আমরা 36 থেকে আরেকটু কমাই দেই, সাপোজ 36 করে দেই, মানে 36.2 আছে এখানে, তাই না? 36.2 যদি এখান থেকে আরেকটু কমাই দেই আমরা, অর্থাৎ 36.1 করে দেই, তখনই কিন্তু এই ব্লকটা আসলে কি হবে, এটা নিচের দিকে আর কি মুভ করতে আরম্ভ করবে, মানে নিচের দিকে চলতে আরম্ভ করবে, শুরু করবে। তো এই হচ্ছে আর কি, এইভাবে আমরা আর কি ফ্রিকশনের মানে প্রবলেমগুলো সলভ করতে পারি। আবার বলি, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপরে বাইরের থেকে কি কি বল কাজ করবে সেটা। তো বস্তুর ওজনটাও কিন্তু এর মধ্যে দেখাতে হয়, আমরা দেখে আসছি। তো আমরা প্রথমে বস্তুর ওজন দেখালাম, বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ঠিক ভার্টিক্যাল দিকে বস্তুর ওজন কাজ করবে। তাহলে প্রথমে আমরা বস্তুটাকে আঁকালাম, আঁকানোর পর এখন আমরা এই বস্তুর যে মিড পয়েন্ট, এইখান থেকে আমরা প্রথমে আগে দেখাবো যে বস্তুর ওজন কাজ করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক আছে? আর এখন আমরা এক্স এবং ওয়াই আগে যেরকম ধরতাম যে হরিজন্টাল মানেই এক্স আর ভার্টিক্যাল মানেই ওয়াই, এখন ওরকম ধরলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আর কি মানে বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখন ধরে নিচ্ছি যে সারফেস বরাবর এই ডিরেকশনটাকে আমরা ধরছি হচ্ছে এক্স, এক্স অক্ষ, আর সারফেসের পারপেন্ডিকুলার অর্থাৎ এই ডিরেকশনটাকে আমরা ধরছি হচ্ছে ওয়াই ডিরেকশন। কারণ এখন সমস্ত ফোর্সই হয় সারফেস বরাবর কাজ করবে অথবা সারফেসের পারপেন্ডিকুলার বরাবর কাজ করবে, তাই আমরা এইটাকে ধরছি এক্স এবং এইটাকে ধরছি ওয়াই। তো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আগে ওজনটা দিলাম ডাব্লু। আর যদি আমি বললাম যদি এই অ্যাঙ্গেলটা থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে সেম, এটা হবে থেটা, জ্যামিতিক ভাবে দেখানো যায়। তাহলে যদি এটা থেটা হয় তাহলে দেখেন যে ভার্টিক্যাল না, সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনের সঙ্গে থেটা আছে। তার মানে এই যে ডাব্লু, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে সারফেস বরাবর নিচের দিকে, এটা অবশ্যই ডাব্লু কস থেটা হবে, ডাব্লু কস থেটা, কারণ এই বরাবর আছে যে থেটা, তাহলে এই বরাবর উপাংশ হবে কস থেটা। আর আরেকটা উপাংশ হচ্ছে ঠিক এই ডাব্লু কস থেটার পারপেন্ডিকুলার, তার মানেই হচ্ছে সারফেস বরাবর এই উপাংশ কত হবে বলেন? এটা হবে হচ্ছে ডাব্লু সাইন থেটা, সরি ডাব্লু সাইন থেটা। তাহলে ওজনের ব্যাপারটা হয়ে গেল।
এরপরে আসবে যেহেতু ওজন আছে তার মানে কি সাপোর্ট একটা রিয়াকশন দিবে। এই যে সারফেস, এই সারফেসটাই হচ্ছে এই বস্তুর সাপোর্ট। তাহলে এই সারফেসটা একটা রিয়াকশন দিবে ঠিক এই সারফেসের উপরের দিকে, মানে লম্ব বরাবর। এই সারফেসের লম্ব বরাবর একটা রিয়াকশন আসবে এবং সেটাকে আমরা বলছি এন, নর্মাল ফোর্স এন গেল। তাহলে ওজন গেল, সাপোর্ট রিয়াকশন গেল বা সারফেস রিয়াকশন গেল। এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে বাইরের থেকে কি কি ফোর্স কাজ করতেছে, বাইরের থেকে একটা ইনক্লাইন ফোর্স কিউ কাজ করছে, কিউ, বড় হাতের কিউ। এবং এইটা হচ্ছে আবার এই সারফেসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, রাইট? সারফেসের সঙ্গে 45। তার মানে সারফেস বরাবর এর যে উপাংশ হবে সেই উপাংশ হবে হচ্ছে কিউ কস থেটা। আর সারফেসের পারপেন্ডিকুলার বরাবর এই বরাবর যে উপাংশ হবে সেটা হবে হচ্ছে কিউ সাইন থেটা। তাহলে কিউটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিলাম, কোনো সমস্যা নাই। আর এখন যে মেন যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, এটা বুঝতে হবে। এখন দেখেন যে এখানে অঙ্কে বলেই দিচ্ছে যে এই ব্লকটা, এই যে ব্লকটা আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান, এই ব্লকটা হচ্ছে ইমপেন্ডিং মোশনে থাকবে। কোন দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে? সারফেস বরাবর নিচের দিকে, নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে। যেহেতু, আচ্ছা আমরা একটু খেয়াল করি, যেহেতু এই ব্লকটা নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে, এর অর্থ কি? সে নিচের দিকে মুভ করতে চাইবে, তাই তো? সে নিচের দিকে মুভ করতে চাচ্ছে। তার মানে কি? তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তার মুভমেন্টকে বাধা দেওয়ার জন্য, তার মানে ঠিক সারফেস বরাবর উপরের দিকে। এটাই হচ্ছে কনসেপ্ট। সে যে বরাবর ইমপেন্ডিং মোশনে থাকবে ঠিক তার বিপরীত দিকে কাজ করবে ফ্রিকশনাল ফোর্স, কারণ ফ্রিকশনাল ফোর্সের কাজই হচ্ছে কোনো একটা বস্তুর মুভমেন্টকে ঠেকাই দেওয়া। এখন কি ক্লিয়ার? জি স্যার, অনেকটাই ক্লিয়ার এখন। তাহলে আমরা সামেশন অফ এফএক্স করলাম, এফওয়াই করলাম, জিরো করলাম আর কি। এবং এরপর আমরা এখান থেকে দুইটা সমীকরণকে আমরা মানে সমীকৃত করলাম, সমীকৃত করে আমরা খুব সহজে আমরা কিউ এর মানটা বের করে ফেললাম, কারণ বাকি সব মানই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কিউ এর মান 36.2 পাউন্ড হইলে এই ব্লকটা নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে। অর্থাৎ কিউ এর মান যদি 35 হয় তাহলে কিন্তু ব্লকটা আর আর কি মানে স্থির থাকবে না, সে নিচের দিকে মুভ করতে শুরু করবে। আচ্ছা, তো এখন আমরা ঠিক এই অঙ্কের মতন একটা হোমওয়ার্ক আমরা করব, সেটা হচ্ছে সেম প্রবলেম, একই মানে সমস্যা, শুধুমাত্র হচ্ছে মানে পরিবর্তনটা কোথায় হবে? ইমপেন্ডিং মোশন ডাউন ছিল ওখানে, আর এখানে হবে হচ্ছে ইমপেন্ডিং মোশন আপ দা প্লেন। তার মানে প্লেন মানে সারফেস, মানে সারফেসের উপর বরাবর ইমপেন্ডিং মোশনে থাকতে হইলে কিউ এর মান কত হবে? কিউ ইজ ইকুয়াল টু হোয়াট? মানে এই প্রবলেমটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট, শুধুমাত্র এখানে ডাউনের জায়গায় এখানে একটা আপ বসায় নেবেন, আপ মানে উপরের দিকে। তার মানে কিউ এর মান কত হইলে এই ব্লকটা উপরের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে বা উপরের দিকে আসন্ন গতিতে থাকবে। জাস্ট আমি একটু হিন্টস দিয়ে দেই, যেহেতু উপরের দিকে আসন্ন গতিতে থাকবে তার মানে ব্লকটা কি উপরের দিকে আর কি সরে যাইতে চাবে, তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে নিচের দিকে, মানে এফ প্রাইম কাজ করবে নিচের দিকে। এটাই হচ্ছে একমাত্র হিন্টস। আর এরপরে হচ্ছে বাকিটা সেম, এরপরে এই সেম ফিগার আঁকাবেন, তারপরে ইকুইলিব্রিয়ামের শর্ত থেকে আমরা খুব সহজে আর কি বের করে ফেলতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কত হবে। আর এটা হচ্ছে 85 পাউন্ড হবে, এটা সবাই অ্যান্সার মিলাই নেবেন। ঠিক আছে, আমি গুগল ক্লাসরুমে দেখি অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড দিয়ে দিব, তো গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। আচ্ছা, তো স্যার হঠাৎ চলে গেল সাদ্দাম ভাই। তাহলে আমরা এই লেকচারে দেখলাম যে হোয়াট ইজ ফ্রিকশন। ফ্রিকশন হচ্ছে যে বস্তুর মুভমেন্টকে বা নড়াচড়াকে বাধা দেওয়ার জন্য যে একটা মানে প্রতিক্রিয়া বল কাজ করে সারফেসের মধ্যে, সারফেস বরাবর, সেটাই হচ্ছে ফ্রিকশন।
ফ্রিকশনের প্রকারভেদ দেখলাম, ড্রাই ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন, লুব্রিকেটেড ফ্রিকশন। আমরা ড্রাই ফ্রিকশন নিয়ে আলাপ আলোচনা করব। এরপরে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, এটা আমরা দেখলাম এবং জানলাম যে স্ট্যাটিক ফ্রিকশন সবসময় কাইনেটিক ফ্রিকশন থেকে বেশি হবে। এরপরে রাফ সারফেস, স্মুথ সারফেস, তারপরে দেখলাম যে একটা মানে ব্লককে, একটা বস্তুকে আসলে সাম্যাবস্থায় থাকার জন্য কতটুকু ফ্রিকশনাল ফোর্স আর কি কাজ করা দরকার বা কাজ করতে হবে, আমরা সেটা বের করা শিখলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স বা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, এটা আমরা দেখলাম। এবং আমরা জানলাম যে যখন কোনো একটা বস্তু ইম্পেন্ডিং মোশনে থাকে বা আসন্ন গতিতে থাকে, তখন হচ্ছে সারফেসের মধ্যে মানে ওই বস্তুর উপরে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কাজ করে যখন সে ইম্পেন্ডিং মোশনে থাকে। আর যখন সে ইম্পেন্ডিং মোশনে থাকে না, অর্থাৎ গতি শুরু হওয়ার অনেক আগে, তখন তার মধ্যে মানে সেই বস্তুর উপরে যে কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে। যদি আমরা 5 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করি তাহলে 5 পাউন্ড, যদি আমরা 7 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করি তাহলে 7 পাউন্ড, যদি আমরা 15 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ফ্রিকশনাল ফোর্স হবে 15 পাউন্ড। মানে যখন আমরা যেরকম ফোর্স অ্যাপ্লাই করব, ফ্রিকশনাল ফোর্স সেইভাবে ভ্যারি করবে। আমরা বাইরের থেকে আমরা অ্যাপ্লাইড ফোর্স যত বাড়াবো, ফ্রিকশনাল ফোর্স তত বাড়তে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট মানের বেশি এটা হতে পারবে না, এবং সেই সর্বোচ্চটাই হচ্ছে এফ প্রাইম। এরপরে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে আমরা অ্যানালাইসিস করা শিখলাম যে কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে নাকি সে আর কি নড়াচড়া করতে থাকবে বা সারফেস বরাবর মুভ করতে থাকবে, আমরা এটা শিখলাম। এখানে শুধুমাত্র একটা মানে ইনফরমেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ছোট হাতের এফ। এই জিনিসটা দেওয়া থাকলে আমরা আসলে যে কোনো অ্যানালাইসিস করে বের করতে পারি যে বস্তু কি সাম্যাবস্থায় থাকবে নাকি আর কি মানে মুভ করবে। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন দেওয়া আছে, এর মানে হচ্ছে আমরা জানি যে এই দুইটা সারফেসের মধ্যে কি পরিমাণ ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ওকে, এরপর আমরা দেখলাম যে যদি একটা বাইরের থেকে যে কোনো একটা এক্সটার্নাল ফোর্স থাকে কিউ যে এই বরাবরই থাকবে এর কিন্তু কোনো মানে নাই। কিউ কিন্তু এখানেও থাকতে পারে, এই বরাবর এভাবেও থাকতে পারে, বা কিউ আসলে মানে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো দিকে থাকতে পারে কিউ। তো যদি যে কোনো একটা এক্সটার্নাল ফোর্স থাকে আলাদাভাবে, তাহলে আমরা ইম্পেন্ডিং মোশনের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যানালাইসিস করা শিখলাম যে কিউ এর মান, এক্সটার্নাল ফোর্সের মান কত হইলে হচ্ছে কোনো একটা বস্তু ইম্পেন্ডিং মোশন বা আসন্ন গতিতে থাকবে। ক্লাসে করালাম হচ্ছে নিচের দিকে এবং হোমওয়ার্ক দিলাম যে আসন্ন গতি উপরের দিকে। সবাই আমরা অবশ্যই অ্যান্সারটা মিলাই নিব এবং প্রসিডিওর সেম প্রসিডিওর অঙ্ক করলে এই 85 পাউন্ড এটা চলে আসবে। অবশ্যই মিলাই নিবেন সবাই। ওকে, তো লেকচার 6 মোটামুটি এ পর্যন্তই। এখন হচ্ছে আমরা দেখব লেকচার 7, মানে আজকের লেকচার। লেকচার 7 স্টুডেন্টস লেকচার। তো আজকের লেকচারে প্রথমে একটা অঙ্ক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা 10 মিনিট আমি ব্রেক দিচ্ছি সবাইকে। 4:10 থেকে এক্স্যাক্টলি লেকচার 7 আমি শুরু করব। তো এর মধ্যে আর কি যদি কারোর কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন বের করতে পারে। মিটিং থেকে যাব না কেউ, আমরা থাকি, আমরা 4:10 থেকে আবার ক্লাস শুরু হবে এক্স্যাক্টলি। এখানে একটা এক্সাম্পল বলা আছে, হচ্ছে পেজ নাম্বার 106। দ্যাট মিন্স আমি একটু দেখাই। তাহলে আমরা হচ্ছে টেবিল থেকে আমরা বুঝলাম যে কোন সারফেস এর উপর কোন সারফেসে আর কি এফ এর মান কেমন হয়। তো এরপর হচ্ছে আমরা এই এক্সাম্পলটা দেখলাম, এক্সাম্পল নাম্বার 65, এটা আমরা দেখেছি। এরপর হচ্ছে আমরা এইটা দেখছি, এই যে কিউ অ্যাপ্লাই করা আছে, আমরা এটাও দেখলাম।
অ্যাসাইনমেন্টের অঙ্ক কিন্তু এখানে করা নাই, এটা মানে করে নিতে হবে আর কি। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এইটা, এক্সাম্পল 66। ঠিক আছে, যে ইফ এ বডি ইজ রিলেটিভলি টল অ্যান্ড স্লেন্ডার, ইট মে টিপ ওভার ইনস্টিড অফ স্লাইডিং। অর্থাৎ স্লাইডের সঙ্গে সঙ্গে বা স্লাইড এর মানে স্লাইড বাদেও আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে টিপিং। টিপিং কিরকম, যে ধরেন যে কোনো একটা লম্বা একটা বস্তু আছে, ঠিক আছে, তো এখন যদি আমরা বস্তুটাকে আর কি এদিকে ঠেলা দেই বা এদিকে বল মানে প্রয়োগ করি, তাহলে এখানে দুইটা ব্যাপার হতে পারে আর কি। এখানে হয় বস্তুটা স্লাইড করে এদিকে সরে আসবে, অথবা বস্তুটা এই পয়েন্টের সাপেক্ষে, এই যে এই বিন্দুর সাপেক্ষে সে উল্টিয়ে যাবে। এটা এরকম হতে পারে আর কি, এটা এরকম হতে পারে। তো এই ঘটনাকে হচ্ছে বলা হয় টিপিং। টিপ করবে অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে সে উল্টায়া যাবে আর কি, উল্টায়া যাওয়াকে বলা হয় টিপ করা, টিপ ওভার। তো স্লাইডিং হবে নাকি টিপিং হবে, এখন আমরা এইটা বের করা শিখবো। যে কোনো একটা বস্তুর উপরে যদি আমরা বাইরের থেকে বল প্রয়োগ করি, তাহলে মানে সেই বস্তুটা কি আসলে স্লাইড করবে নাকি টিপ করবে। ঠিক আছে, তো একটু আমরা বোঝার চেষ্টা করি, জিনিসগুলো বুঝতে পারলে খুবই আর কি ইন্টারেস্টিং। তাহলে এখানে বলা হচ্ছে যদি একটা বস্তু আপেক্ষিকভাবে মানে তুলনামূলকভাবে টল এবং স্লেন্ডার হয়, টল মানে লম্বা আর স্লেন্ডার মানে হচ্ছে সরু, চিকন। আমরা বুঝতে পারি যে কোনো একটা বস্তু যত মানে লম্বা হবে এবং যত সরু হবে তার মানে উল্টায় যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে আর কি। তাহলে ইট মে টিপ ওভার ইনস্টিড অফ স্লাইডিং, এটা টিপ করতে পারে মানে উল্টিয়ে যেতে পারে, স্লাইডিং এর পরিবর্তে এটা উল্টিয়ে যেতে পারে। সাপোজ ওয়েট অফ এ বডি, একটা বস্তুর ওজন হচ্ছে 100 পাউন্ড, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.4, আর ইনক্লাইনেশন অফ দ্য প্লেন ইজ 30 ডিগ্রি। মানে এই প্লেনের যে আর কি মানে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে as shown in figure. The body A is subjected to a gradually increasing force Q applied to it. এই ব্যাপারটা বুঝতে হবে একটু। বলা হচ্ছে যে এ বস্তুটি এমন একটা মানে এই বস্তুর উপর এমন একটা ফোর্স কাজ করছে যে ফোর্সটা হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স। গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স তার মানে যে ফোর্সটা আস্তে 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 ধীরে ধীরে সেটা বৃদ্ধি পাবে। এই ধরনের ফোর্সকে আমরা কি বলতেছি, গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স। অর্থাৎ কিউ এর মান প্রথমে 0, তারপরে 1 পাউন্ড, 2 পাউন্ড, 3, 4, 5, 6, 10, 20, 30, 100, 200, এভাবে কিউ এর মানটা বৃদ্ধি পেতেই থাকবে। মানে কিউ এর মানটা হচ্ছে অসীম, এটা একদম শূন্য থেকে শুরু হয়ে আস্তে 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 এটা বৃদ্ধি পাবে। এখানে কিউ এর মান নির্দিষ্ট কোনো মান না, এটা হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স। তাহলে কোশ্চেনটা হচ্ছে উইল দ্য বডি স্লাইড অর টিপ ওভার, বস্তুটা কি স্লাইড করবে নাকি টিপ করবে। টিপ করা মানে উল্টায় যাবে। এইটা আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে এই যদি আমরা 10 ইঞ্চি উপরে একটা পয়েন্টে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি কিউ, তাহলে কি বস্তুটা উল্টায় যাবে নাকি এটা স্লাইড করে উপরের দিকে উঠতে থাকবে। এখন এইটা কিন্তু অবশ্যই এই মানে বস্তু কিন্তু এর বস্তুর ওজন যতই হোক না কেন, এই বস্তু যত ভারী হোক না কেন, অর্থাৎ ভারী হলে কি হবে, কোনো একটা বস্তু আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা একটু দেখি আর কি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে ডাব্লিউ এর মানটা যত বেশি হবে তত কিন্তু ডাব্লিউ সাইন থেটাও বেশি হবে, অর্থাৎ তার নিচের দিকে নামার প্রবণতা তত বেশি থাকবে। তো এখন এই বস্তুর ওজন যতই হোক না কেন, এই বস্তুটা কিন্তু আস্তে আস্তে হয় উপরের দিকে স্লাইড করে যাবে অথবা উপরের দিকে টিপ ওভার করবে। এর কারণটা কি, কারণটা হচ্ছে কিউ এর মান আসলে অসীম, এখানে কিউ এর মান অনেক বেশি হতে পারে। এটা 100, 200, 400, 1000, 2000, এটা 5000 পাউন্ডও হতে পারে কিউ এর মান। ফলে এর ওজন যতই হোক এই বস্তুটা হয় উপরের দিকে স্লাইড করবে অথবা উপরের দিকে এই বিন্দুর সাপেক্ষে, এই যে এই পয়েন্টের সাপেক্ষে এটা উল্টায়া যাবে। এখন সেটাই আমাদেরকে বের করতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটবে।
যদি আগে স্লাইড হয় তাহলে আমরা বলবো যে স্লাইড করবে। আর যদি স্লাইডিং এর আগেই টিপিং হয়, টিপ ওভার অথবা টিপিং, TIPPING, যদি স্লাইডিং এর আগেই টিপিং হয় তাহলে আমরা বলবো যে এটা স্লাইড করবে না, এটা হচ্ছে টিপ করবে। তাহলে কোশ্চেনটা কি বোঝা গেছে আসলে যে আমাদের প্রবলেমটা কোথায়? এখানে আগে প্রবলেমটা বুঝতে হবে, তারপরে আমরা সমাধানের দিকে যাব আর কি। এখানে একটা বস্তুর ওজন দেওয়া আছে, একটা ইনক্লাইন্ড সারফেস, সমস্ত ডাইমেনশন দেওয়া আছে 4 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তারপর একটা গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স কিউ আমরা অ্যাপ্লাই করছি, এখন এটা কি হবে সেটা বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি অঙ্কটা আগে কিভাবে সমাধান করব, একটা ছোট্ট ওভারভিউ আমি দিই, সবাই খেয়াল করেন। যে প্রথমে আমরা আগে ধরে নিব যে এই বস্তুটা হচ্ছে ইমপেন্ডিং স্লাইডিং অবস্থায় আছে। ইমপেন্ডিং স্লাইডিং অর্থাৎ আমরা মানে শুধু স্লাইডিং বলবো না, কারণ স্লাইডিং বললে আবার এটা কাইনেটিক ফ্রিকশনের মধ্যে চলে যাবে। কারণ স্লাইডিং মানে হচ্ছে বস্তুটা কি উপরের দিকে আস্তে 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 উঠে যাচ্ছে। স্লাইডিং বললে এটা কাইনেটিকের দিকে চলে যাবে, কিন্তু আমরা কাইনেটিকের দিকে এখন যাব না, আমাদের কাজ হচ্ছে স্ট্যাটিক্স নিয়ে। সে কারণে আমরা বলবো হচ্ছে ইমপেন্ডিং স্লাইডিং। তাহলে প্রথমে আমরা ধরে নিব হচ্ছে ইমপেন্ডিং স্লাইডিং, এবং ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য আমরা কিউ এর একটা মান বের করব, যে কিউ এর মান কত হইলে এই বস্তুটা ইমপেন্ডিং স্লাইডিং অবস্থায় থাকবে, ঠিক আছে? এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ধরে নিব যে ইমপেন্ডিং টিপিং, অর্থাৎ টিপিং হওয়া বা উল্টায় যাওয়ার ঠিক আগের অবস্থা, ইমপেন্ডিং টিপিং। আমি আবারও বলতেছি, আমরা শুধু টিপিং বলবো না বা শুধু টিপ ওভার এটা বলবো না, কারণ টিপ ওভার বললে, টিপ ওভার মানে হচ্ছে বস্তুটা অলরেডি উল্টায় যাচ্ছে, মানে উল্টায় পড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের মধ্যে চলে যাচ্ছে। এ কারণে আমরা সবকিছু বলবো ইমপেন্ডিং বলবো। তাহলে সেকেন্ড স্টেপে আমরা ইমপেন্ডিং টিপিং এর জন্য আরেকটা কিউ এর মান বের করব। তাহলে ইমপেন্ডিং স্লাইডিং এর জন্য কিউ এর মান আমাদের কাছে আছে এখন, এবং ইমপেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মান আমাদের কাছে আছে। এই দুইটার মধ্যে যেটা ছোট হবে, যে মানটা ছোট হবে, সেটাই সেই ঘটনাটা আগে ঘটবে। অর্থাৎ এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি যে প্রথমে আমরা ইমপেন্ডিং স্লাইডিং ধরে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে কিউ এর মান হচ্ছে 84 পাউন্ড, এবং তারপরে সেকেন্ড স্টেপে আমরা ধরে নিলাম হচ্ছে ইমপেন্ডিং টিপিং, এবং ইমপেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মান হচ্ছে মাত্র 47 পাউন্ড। তাহলে যদি 0 থেকে আমরা আস্তে আস্তে বাড়ানো শুরু করি, তাহলে কোন মানটা আমরা আগে পাবো? আমরা কি 47 পাউন্ড আগে মানে আগে আসবে, নাকি 84 পাউন্ড আগে আসবে? কি মনে হয়? তো অবশ্যই 47 পাউন্ড আগে আসবে নাকি? জি স্যার। যদি আমরা 0 থেকে আস্তে আস্তে মানে কিউ এর মানটা বাড়ানো শুরু করি, তাহলে 47 পাউন্ড আগে আসবে, তারপরে তো 84 এ যাবে। কিন্তু 47 এ যখনই আসবে তখনই এটা ইমপেন্ডিং টিপিং অবস্থায় থাকবে। তার মানে 47 থেকে আরেকটু মান বাড়াই দিলেই আমরা এই বস্তুটা কি হবে, টিপ করে যাবে বা টিপিং হবে বা উল্টায় যাবে। তখন আমরা এখানে মন্তব্য করতে পারবো যে ঠিক আছে, এখানে বস্তুটা স্লাইড করবে না, বরং এটা টিপ করবে, এটা উল্টায় যাবে। 47টাকে আমরা মিডল মানে একটা মিডল মান ধরতে পারি দেখি। না না, মিডিল মান বলে এখানে কিছু নাই, এখানে আন্দাজে কোনো কিছু হচ্ছে না। এখানে আমি দেখাবো, আমি জাস্ট প্রথমে একটা ওভারভিউ দিলাম, এখন আমরা দেখাবো যে আমরা ক্যালকুলেশন করে কিভাবে আমরা এটা বের করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এট ফার্স্ট উই অ্যাজিউম ইমপেন্ডিং স্লাইডিং। আমরা প্রথমে ইমপেন্ডিং স্লাইডিং অ্যাজিউম করছি, আর ইমপেন্ডিং স্লাইডিং মানেই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম, নট শুধু এফ। শুধু এফ কিন্তু হবে না, এটা হবে হচ্ছে এফ প্রাইম হবে। তো ঠিক আছে, এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। দেখেন এখানে ফ্রি বডি ডায়াগ্রাম। তারপর ফ্রি বডি ডায়াগ্রামে কি থাকে? ওজন থাকে। তারপর ওজনের দুইটা উপাংশ থাকে, ডাব্লু কস থেটা এবং ডাব্লু সাইন থেটা আমরা দিলাম। কিউ দিলাম। কিউ হচ্ছে একটা মানে বাহ্যিক একটা বল, এক্সটার্নাল ফোর্স, আমরা সেটা দেখালাম। এরপর আমরা দেখালাম হচ্ছে সাপোর্ট রিয়াকশন এন। সাপোর্ট রিয়াকশন এন অবশ্যই মানে এই সারফেসের পারপেন্ডিকুলার বা লম্ব দিকে কাজ করবে, এই সমতলের লম্ব দিকে কাজ করবে এন। ওকে, এখন ইমপেন্ডিং স্লাইডিং আমরা যে ধরে নিচ্ছি যে বস্তুটা ইমপেন্ডিং স্লাইডিং অবস্থায় থাকবে, ঠিক আছে?
ইম্পেন্ডিং স্লাইডিং মানে কি? এটা হচ্ছে বস্তুটা মানে উপরের দিকে স্লাইড করার ঠিক আগের মুহূর্তে আছে, তার মানে বস্তুটা উপরের দিকে মুভ করতে চাচ্ছে, এটা উপরের দিকে উঠে যাইতে চাচ্ছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কোন দিকে? অবশ্যই নিচের দিকে। সে কারণে এফ প্রাইম হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আর কিছু নাই, এখানে ওজন আছে, মানে ডাব্লিউ আছে, ওয়েটের দুইটা কম্পোনেন্ট, তারপরে হচ্ছে সারফেস রিয়াকশন এন বা নর্মাল ফোর্স এন, তারপরে কিউ, আর হচ্ছে এফ প্রাইম। তাহলে আমরা সবগুলো ফোর্স আমরা দেখাইলাম। এখন হচ্ছে আমরা ধরে নিব যে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে। আসলে ধরে নেওয়ার কিছু নাই, কারণ ইম্পেন্ডিং স্লাইডিং মানেই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে, বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তাহলে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ এফ ওয়াই সমান 0। তাহলে ওয়াই ডিরেকশন বরাবর যে যে ফোর্স আছে, যেমন এখানে এন আছে, এন হচ্ছে পজিটিভ দিকে আছে তাই প্লাস এন, তারপরে ডাব্লিউ কস 30 এটা আছে নেগেটিভ দিকে তাই মাইনাস, আর কিছু নাই। তাহলে এন ইকুয়াল টু এত, এবং ডাব্লিউ এর মানটা বসাই দিলে আমরা এন এর মানটা পেয়ে যাচ্ছি। এবং দেখেন এখানে অঙ্কে কিন্তু ছোট হাতের এফ দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কিন্তু অঙ্কে দেওয়া আছে। সে কারণে আমরা এখন হচ্ছে কি করব, আমরা যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম এর মানটা একবারে বের করে রাখবো। এফ প্রাইম সমান এফ এন আমরা সবাই জানি, তাহলে আমরা এটা বের করে রাখবো। ওকে, তাহলে সামেশন অফ এফ ওয়াই সমান 0 আমরা দেখলাম। এরপরে আমরা করব হচ্ছে সামেশন অফ এফ এক্স সমান 0। ঠিক আগের মতোই এক্স হচ্ছে সারফেস বরাবর, ইনক্লাইন্ড সারফেস বরাবর হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে ইনক্লাইন্ড সারফেসের লম্ব বরাবর। তাহলে এক্স মানে সামেশন অফ এফ এক্স। তাহলে এক্স বরাবর কি কি ফোর্স আছে দেখেন, এখানে ডাব্লিউ সাইন 30 আছে, দেখতেই পাচ্ছি এই বরাবর ডাব্লিউ সাইন 30 আছে পজিটিভ দিকে, অর্থাৎ আমরা এই দিকটাকে আমরা প্লাস ধরতেছি আর কি। তাহলে ডাব্লিউ সাইন 30 প্লাস, আর মাইনাস হচ্ছে, না মাইনাসে পড়ে যাচ্ছে, দেখেন এফ প্রাইমটাও কিন্তু পজিটিভ দিকে আছে। তাহলে ডাব্লিউ সাইন 30 প্লাস এফ প্রাইম আর মাইনাস কিউ, অর্থাৎ কিউটা আছে হচ্ছে মাইনাস এক্স বরাবর, তাই মাইনাস কিউ। তাহলে ডাব্লিউ সাইন 30 প্লাস এফ প্রাইম মাইনাস কিউ, এই যে ডাব্লিউ সাইন 30 মাইনাস কিউ প্লাস এফ প্রাইম। যে যে ফোর্স আছে আমরা ডায়াগ্রাম দেখে সেই ফোর্স আমরা বসাই দিব। আচ্ছা, তো এখানে এখন ডাব্লিউ এর মান যদি আমরা বসাই দেই, তারপরে এফ প্রাইম এর মান আমরা অলরেডি পেয়ে গেছি 34, আগের স্টেপে পেয়ে গেছি। তো মানগুলো বসাই দিলে আমরা কিউ এর দেখেন একটা মান পেয়ে যাচ্ছি খুব সহজে। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা 84 পাউন্ড ফোর্স আমরা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে বস্তুটা ইম্পেন্ডিং স্লাইডিং অবস্থায় থাকবে বা আসন্ন গতি অবস্থায় থাকবে। অতএব ফোর্স নিডেড টু কজ দ্য বডি টু বি অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং আপ দ্য প্লেন, অর্থাৎ বস্তুটাকে অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং এর মানেই হচ্ছে ইম্পেন্ডিং স্লাইডিং। অন দ্য পয়েন্ট অফ স্লাইডিং মানে ইম্পেন্ডিং স্লাইডিং। আপ দ্য প্লেন মানে উপরের দিকে, সমতল বরাবর উপরের দিকে। তাহলে সমতল বরাবর উপরের দিকে ইম্পেন্ডিং স্লাইডিং অবস্থায় রাখার জন্য এখানে ফোর্স দরকার হচ্ছে 84 পাউন্ড। হ্যাঁ, এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করলাম, ঠিক আছে। ঠিক এর আগে আমরা যে ক্যালকুলেশন করে আসলাম এর আগের লেকচারে, আমরা সেই লেকচারের মানে ক্যালকুলেশনের মতো করে সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই এই দুটাকে আমরা 0-তে সেট করলাম, এবং এরপরে আমরা ক্যালকুলেশন করে বের করলাম কিউ এর মান। তাহলে ফার্স্ট স্টেপ এখানে গেল। এখন সেকেন্ড স্টেপ, অর্থাৎ এখানে যেহেতু বলা হচ্ছে অঙ্কে যে এটা কি স্লাইড করবে নাকি টিপ করবে, স্লাইডিং হবে নাকি টিপিং হবে, তাহলে দুইটা কেসই আসলে কনসিডার করতে হবে। স্লাইডিংও কনসিডার করতে হবে, আবার টিপিংও কনসিডার করতে হবে। আমরা স্লাইডিং কনসিডার করলাম, আর এখন আমরা কনসিডার করব হচ্ছে টিপিং বা ইম্পেন্ডিং টিপিং। নাও উই অ্যাজিউম ইম্পেন্ডিং টিপিং, ঠিক আছে। তো ইম্পেন্ডিং টিপিং এ আছে, আমি কিছু কথা বলি এখানে, যে একটু ভালো মতো খেয়াল করেন সবাই, যদি আমরা কিউ এর মানটা আস্তে আস্তে বাড়াইতে থাকি, অনেক মানে যদি অনেক পরিমাণ বাড়াইতে থাকি,
তাহলে একটা টাইমে এসে কি হবে, এই বস্তুটা কি হবে, এই ও বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এইটাকে আমরা ধরতেছি ও বিন্দু, এই ও বিন্দুর সাপেক্ষে কিন্তু বস্তুটা কি হবে, আস্তে একসময় উল্টায় যাবে, তাই না? উল্টায় যাবে তো নাকি? এবং তখন যখন মানে উল্টায় যাবে তখন মানে সমস্ত সারফেস রিয়াকশন কাজ করবে কোন পয়েন্টে, এই ও পয়েন্টে কাজ করবে, অর্থাৎ যে পয়েন্টের সাপেক্ষে উল্টায় যাচ্ছে ঠিক সেই পয়েন্টে আসলে কাজ করবে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ সারফেস রিয়াকশন তো আসলে সেই পয়েন্টেই যাবে যে পয়েন্টটা সারফেসের সঙ্গে সংস্পর্শে আছে। যদি কোনো একটা পয়েন্ট সারফেসের সঙ্গে সংস্পর্শেই না থাকে তাহলে ওই বিন্দুতে সারফেস রিয়াকশন কোত্থেকে আসবে? অর্থাৎ কোনো একটা বস্তু যদি টিপিং করে তাহলে তার সমস্ত সারফেস রিয়াকশন এন এটা হচ্ছে এই বিন্দুতে এসে জড়ো হবে, অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে সে উল্টায় যাবে সেই বিন্দুতে এসে জড়ো হবে। এখন ফর অ্যান এক্সাম্পল, যদি কিউটা এই দিকে হইতো, সাপোজ যদি কিউ হতো এই দিকে ডান দিকে, তখন কিন্তু টিপিং হইতো এই পয়েন্টের সাপেক্ষে এবং তখন কিন্তু সারফেস রিয়াকশনটা আর কি এই পয়েন্টে কাজ করতো, ডান দিকের পয়েন্টে। এম আই ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখেন এই পয়েন্টের সাপেক্ষে একটু হিসাব করেন। হ্যাঁ, দেখেন এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা একটু হিসাব করি যে এই পয়েন্টের সাপেক্ষে কোন কোন ফোর্স টিপিং করতে চাচ্ছে এবং কোন কোন ফোর্স টিপিংটাকে ঠেকায় রাখতে চাচ্ছে, একদম মানে সোজা ভাষায় বলতেছি আমি। দেখেন এই পয়েন্টের সাপেক্ষে যদি ওজনের কথা চিন্তা করি আমরা, ওজনটা কিন্তু চাচ্ছে যাতে টিপিং না হয়, ওয়েটটা কিন্তু এমন ভাবে কাজ করতেছে অর্থাৎ এই পয়েন্টের থেকে ডান দিকে ক্লকওয়াইজ দিকে, অর্থাৎ এই ওজনটা সবসময় চাচ্ছে যাতে টিপিংটা না হয়, যাতে ব্লকটা এইদিকেই থাকে, এইদিকে থাকে। আর ঠিক এর বিপরীত ভাবে কিউ চাচ্ছে, কিউ এই ফোর্স কিউ চাচ্ছে হচ্ছে যে এই বস্তুটাকে টিপিং করতে, তাই তো নাকি? কিউ চাচ্ছে টিপিং করতে এইদিকে, আর ওজন চাচ্ছে মানে ডাব্লু সাইন 30 ডাব্লু কস 30 এই জিনিসগুলো চাচ্ছে হচ্ছে এই টিপিংটাকে ঠেকায় রাখতে। ব্যাপারটা তো সেরকমই নাকি, কি মনে হয়? ভালো করে চিন্তা করেন, এখানে দেখেন সবাই। যদি বুঝতে না পারেন তাহলে আওয়াজ দেন, এটাকে বুঝতে পারছেন? ও বিন্দুর সাপেক্ষে আমি আবারও জাস্ট একবার ব্রিফিং করতেছি। ধরেন যে যদি টিপিং হয়েই যায়, যদি উল্টায়েই যায় বস্তুটা, যদি এইভাবে উল্টায়েই যায়, যদি উল্টায় যায় তার মানে আসলে কে জিতবে? ও বিন্দুর সাপেক্ষে জিতবে হচ্ছে কিউ, অর্থাৎ কিউ এর মোমেন্টটা ডাব্লিউ এর মোমেন্ট থেকে বেশি হবে। আমি এটাই বলতে চাচ্ছি, যদি টিপিং হয় তাহলে কিউ এর মোমেন্ট বেশি হবে, ডাব্লিউ এর মোমেন্ট থেকে বেশি হবে, কারণ বেশি হওয়ার কারণেই তো এটা উল্টায় যাচ্ছে। আচ্ছা, যদি টিপিং না হয়, যদি টিপিং না হয়, যদি ব্লকটা যেখানে আছে এভাবেই থাকে, তাহলে জিতবে কে? তাহলে জিতবে হচ্ছে ডাব্লু, কারণ ডাব্লুটাই চাচ্ছে যে এই ব্লকটাকে ঠেকায় রাখতে, এইদিকে রাখতে। তাহলে জি যদি স্যার, টিপিং বুঝতে না পারছি। হয় তাহলে ডাব্লু এর মোমেন্ট এই কিউ এর মোমেন্ট থেকে বেশি হবে। আমরা মোমেন্ট কথাটা কেন আনছি, কারণ এখানে হচ্ছে একটা রোটেশন চলে আসতেছে। টিপিং মানেই হচ্ছে একটা রোটেশন বা একটা ঘূর্ণনের ব্যাপার চলে আসছে, সে কারণে আমরা মোমেন্ট কথাটা উচ্চারণ করলাম। তাহলে যদি টিপিং না হয় তাহলে ডাব্লিউ এর মোমেন্ট বেশি হবে, আর যদি টিপিং হয়েই যায় তাহলে কিউ এর মোমেন্ট বেশি হবে এই ও বিন্দুর সাপেক্ষে। আর এখন এই দুটার মাঝামাঝি সিচুয়েশন অর্থাৎ ইম্পেন্ডিং টিপিং, যদি ইম্পেন্ডিং টিপিং হয় অর্থাৎ টিপিং হওয়ার ঠিক আগের মুহূর্ত, তখন হচ্ছে কি হবে, তখন ডাব্লিউ এর মোমেন্ট, সরি কিউ এর মোমেন্ট এবং ডাব্লিউ এর মোমেন্ট সমান হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। স্যার যদি আরেকবার, কখন ডাব্লিউ এবং কিউ এর মোমেন্ট সমান হবে স্যার, আরেকবার বলেন। এটা বোঝার জন্য ভালো করে খেয়াল করতে হবে, দেখেন যে কোন জিনিসটা চাচ্ছে, মানে কোন জিনিসটা আসলে টিপিং করতে চাচ্ছে এবং কোন জিনিসটা মানে কোন ফোর্সটা মানে টিপিং কে ঠেকায় রাখতে চাচ্ছে, ধরে এটা আগে রাখতে দেখতে চাচ্ছে, হবে। জি জি স্যার। এখানে দেখেন ও বিন্দুর সাপেক্ষে, কারণ টিপিং তো ও বিন্দুর সাপেক্ষেই হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ কিউ যদি আস্তে আস্তে বাড়ে তাহলে একসময় বস্তুটা ও বিন্দুর সাপেক্ষে এভাবে উল্টায় যাবে। উল্টে যাবে, জি স্যার, হ্যাঁ। তাহলে যদি টিপিং না হয়, ধরেন যে টিপিং হচ্ছে না কোনোভাবেই, তার মানে হচ্ছে ডাব্লিউ এর মোমেন্ট বেশি, জি স্যার। কিউ এর তুলনায় ডাব্লিউ এর মোমেন্ট বেশি, মানে ডাব্লিউ আর কি সে
উইন মানে সে জিতলো আর কি। জি স্যার। আর যদি টিপিং হয়ে যায় তাহলে হচ্ছে কি কিউ এর মোমেন্ট বেশি, জি স্যার। ডাব্লিউ এর তুলনায় কিউ এর মোমেন্ট বেশি। মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিসটেন্স। আচ্ছা, আর যদি ইম্পেন্ডিং টিপিং হয় মানে টিপিং এর ঠিক আগের মুহূর্ত, তার মানে হচ্ছে কিউ এর মোমেন্ট আর ডাব্লিউ এর মোমেন্ট পরস্পর সমান, পরস্পর সমান। অর্থাৎ কিউ এর মোমেন্ট আর একটু বেশি হইলেই এটা আর কি টিপিং করবে, টিপিং হবে। আচ্ছা, তো এই হচ্ছে আর কি মানে পুরো ব্যাপারটা আমি যেটা বললাম। তাহলে উই অ্যাজিউম ইম্পেন্ডিং টিপিং, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। তাহলে ইম্পেন্ডিং টিপিং মানে হচ্ছে মোমেন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ডাব্লিউ। আমি এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম সেটা এখানে এক কথায় লেখা আছে। ইম্পেন্ডিং টিপিং মানে ও বিন্দুর সাপেক্ষে কিউ এর মোমেন্ট ইজ ইকুয়াল টু ডাব্লিউ এর মোমেন্ট। আচ্ছা, কিউ এর মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স হচ্ছে কিউ আর ডিসটেন্স হচ্ছে 10 ইঞ্চি। এই যে অঙ্কে দেওয়াই আছে যে এটা হচ্ছে ও বিন্দু, তাহলে ও বিন্দু থেকে 10 ইঞ্চি উপরে কিউ ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কিউ ইনটু 10। আর ডাব্লিউ এর মোমেন্ট আমরা কিভাবে নিব? সরাসরি তো আর মানে নেওয়া সম্ভব না, সম্ভব, অবশ্যই সম্ভব। আমরা ডাব্লিউ এর মোমেন্ট সরাসরিও নিতে পারি, যে ডাব্লিউ ইনটু ডিসটেন্স। সেক্ষেত্রে আবার পারপেন্ডিকুলার ডিসটেন্স হিসাব করাটা ডিফিকাল্ট হবে, তাই না? আবার একটা মানে সমকোণী ত্রিভুজ নিতে হবে আর কি, তো দরকার নাই। যেহেতু ডাব্লিউ এর মোমেন্ট হিসাব করতে হবে, তাহলে আমরা ভ্যারি গণনের সূত্র অনুসারে আমরা ভ্যারি গণন কি বলছে যে একটা ফোর্সের মোমেন্ট যা হয় তার দুইটা উপাংশের মোমেন্টও তাই হয়। তাহলে আমরা এখন ডাব্লিউ এর মোমেন্টের পরিবর্তে আমরা কি নিব? ডাব্লিউ কস থিটা এর মোমেন্ট এবং ডাব্লিউ সাইন থিটা এর মোমেন্ট। তাহলে ডাব্লিউ কস থিটার মোমেন্ট কত হয় দেখেন, ফোর্স ইনটু ডিসটেন্স। ও বিন্দু থেকে ডাব্লিউ কস থিটা এর ডিসটেন্স কত? এটা হচ্ছে 2 ইঞ্চি। এটা কেন 2 ইঞ্চি? কারণ বস্তুটার যে মানে প্রস্থ এটা হচ্ছে 4 ইঞ্চি, আর বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে তার মানে কততে হবে? 4 এর অর্ধেক 2তে হবে। তার মানে ডাব্লিউ কস থিটা এইটা থেকে এই ও বিন্দুর এই ডিসটেন্সটা হচ্ছে 2 ইঞ্চি। তার মানে ডাব্লিউ কস থিটা ইনটু 2 প্লাস ডাব্লিউ সাইন 30 মানে ডাব্লিউ সাইন থিটা ইনটু ডিসটেন্স। এখন ডিসটেন্স কত? এই যে ও বিন্দু থেকে ডিসটেন্স হচ্ছে 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি। কারণ এই বস্তুটা হচ্ছে 12 ইঞ্চি লম্বা। এই যে এখানে দেওয়া আছে বস্তুটার হাইট হচ্ছে 12 ইঞ্চি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে 6 ইঞ্চি উপরে। তার মানে এই যে এই পয়েন্ট থেকে 2 ইঞ্চি ডান দিকে আর 6 ইঞ্চি উপরে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। তাহলে এটা 6 ইঞ্চি। তাহলে ডাব্লিউ কস 30 ইন্টু 2 প্লাস ডাব্লিউ সাইন 30 ইন্টু কত? 6। এই জিনিসটাই আছে, ডাব্লিউ কস 30 ইন্টু 2 আর ডাব্লিউ সাইন 30 ইন্টু 6। অর্থাৎ এইটাই হচ্ছে ডাব্লিউ এর মোমেন্ট। ডাব্লিউ এর মোমেন্টও যা, ডাব্লিউ এর দুইটা উপাংশের মোমেন্টও তাই, মোমেন্টের যোগফলও তাই, অ্যাকর্ডিং টু ভ্যারি গণনস থিওরেম, এটা আমরা আগে দেখে আসছি আগের ক্লাসগুলোতে। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এর মানটা বসাই দিলেই আমরা পেয়ে যাচ্ছি কিউ এর মান। ডাব্লিউ এর মান অঙ্কে দেওয়া আছে 100 পাউন্ড, বসাই দিলে আমরা কিউ এর মান পেয়ে যাচ্ছি কত? 47 পাউন্ড। তার মানে ফোর্স নিডেড টু কজ দ্য বডি টু বি অন দ্য পয়েন্ট অফ টিপিং অ্যাবাউট ও পয়েন্ট। অন দ্য পয়েন্ট অফ টিপিং মানে ইম্পেন্ডিং টিপিং, মানে ও বিন্দুর সাপেক্ষে বস্তুটাকে ইম্পেন্ডিং টিপিং এ রাখতে হলে কতটুকু ফোর্স দরকার? 47 পাউন্ড। এটা আমরা বের করলাম ক্যালকুলেশন করে, ঠিক আছে? এটা কিন্তু ক্যালকুলেশন থেকে আসছে আর কি, ঠিক আছে? তাহলে এখন আমরা মন্তব্য করতে পারি যে যেহেতু ইম্পেন্ডিং টিপিং এর জন্য কিউ ইম্পেন্ডিং স্লাইডিং এর জন্য কিউ থেকে ছোট, এটা অবশ্যই ছোট, এটা হচ্ছে 47 আর এটা হচ্ছে 84, হচ্ছে 84। তাহলে দা বডি উইল টিপ ওভার, বস্তুটা আসলে টিপ ওভার করবে বা টিপিং করবে বিফোর ইট স্লাইডস, মানে স্লাইড হওয়ার আগেই বস্তুটা টিপিং করবে। টিপিং করবে, জি স্যার। এখন যদি সাপোজ দেখা যাচ্ছে ক্যালকুলেশন থেকে আমরা দেখলাম যে এখানে কিউ এর মান আসছে, যদি মনে করি যে 110 পাউন্ড সাপোজ, তখন আবার কি হইতো? 110 পাউন্ড তার মানে একটা 110, একটা হচ্ছে 84, তার মানে 84টা আগে আসতো। তখন কিন্তু বস্তুটা স্লাইড করতো, তখন বস্তুটা মানে সমতলের উপরের দিকে স্লাইড করে চলে যাইতো। তো
এই হচ্ছে ব্যাপার আর কি। এইভাবে আমরা স্লাইডিং এবং টিপিং কে আমরা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে আর কি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। বুঝতে পারছি স্যার এটা। এটা ফ্রিকশনের মানে ফ্রিকশন কোন দিকে কাজ করছে বোঝা গেছে? কারণ যেহেতু উপরের দিকে স্লাইডিং হবে সে কারণে ফ্রিকশন নিচের দিকে। যদি কিউটা এই দিকে থাকতো, ডান দিকে থাকতো, তখন স্লাইডিং হতো নিচের দিকে, তখন আবার এফ হইতো উপরের দিকে। যেদিকে মুভমেন্ট হবে বা যেদিকে ইম্পেন্ডিং স্লাইডিং হবে তার বিপরীত দিকে সবসময় এফ প্রাইম কাজ করবে। তাহলে প্রথমে আমরা ইম্পেন্ডিং স্লাইডিং এর জন্য ক্যালকুলেশন করে কিউ এর মান বের করলাম, তারপরে ইম্পেন্ডিং টিপিং এর জন্য কিউ এর মান বের করলাম। যেটা ছোট হয় সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে বডিটা কি করবে, টিপ করবে, উল্টায় যাবে। তাহলে দেখেন জিনিসগুলো খুবই আর কি ইন্টারেস্টিং, যে আমরা যদি শুধুমাত্র আমাদেরকে যদি বলে দেওয়া হয় যে বস্তুর ওজন কত, তারপরে কতটুকু উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যদি এই জিনিসগুলো আমাদেরকে বলে দেওয়া হয় তাহলে আমরা অ্যানালাইসিস করে আমরা বের করে ফেলতে পারবো যে আসলে কি ঘটনা ঘটবে বাস্তব জীবনে। আচ্ছা ঠিক আছে, যদি কারোর কিছু বলার না থাকে তাহলে হচ্ছে আমি এখন শুরু করবো হচ্ছে লজ অফ ফ্রিকশন, মানে ঘর্ষণের সূত্র বা ঘর্ষণের নিয়ম। ল মানে নিয়ম। তাহলে ঘর্ষণের তিনটা নিয়ম আছে, তিনটা সূত্র আছে। প্রথমটা হচ্ছে যে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ঘর্ষণের গুণাঙ্ক, অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ফ্রিকশনাল ফোর্স, এবং ঘর্ষণ বলের মান আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, তার মানে এই এরিয়া অফ কন্ট্যাক্ট মানে সংস্পর্শের ক্ষেত্রফল, সংস্পর্শ ক্ষেত্রফলের উপরে এটা ডিপেন্ডেন্ট না, এটা নির্ভরশীল না। এখানে ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝানো হচ্ছে অনির্ভরশীল, মানে নির্ভরশীল নয়। অর্থাৎ এরিয়া অফ কন্ট্যাক্ট যাই হোক না কেন তার উপরে এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এবং ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স এগুলো কখনোই ডিপেন্ড করবে না। ব্যাপারটা খুবই চমৎকার। ধরেন যে কোনো একটা বস্তু যত এলাকা জুড়েই ধরেন যে ফ্লোরের উপর থাকুক না কেন, সেই মানে এরিয়ার উপরে কখনো নির্ভর করবে না, মানে ফ্রিকশনাল ফোর্স তো নির্ভর করবে না, আবার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এইটাও ওই এরিয়ার উপরে নির্ভর করবে না। ঠিক আছে, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, ধরেন যে একটা অনেক ভারী একটা বস্তু, ঠিক আছে, অনেক ভারী একটা বস্তু আমাদের ফ্লোরের উপরে খুব সামান্য একটা এরিয়া দখল করে আছে। ঠিক আছে, আবার এর বিপরীতে চিন্তা করেন যে অনেক হালকা একটা বস্তু অনেক বিশাল এরিয়া দখল করে আছে। তাহলে এখানে কিন্তু বস্তুর ওজন কিন্তু একই, যদি অনেক বড় বস্তু হয় যদি হালকাও হয় তাহলে কি ওজন বেশি হবে না? অর্থাৎ একটা হচ্ছে বস্তুর ঘনত্ব বেশি, একটা বস্তুর ঘনত্ব কম। ঠিক আছে, তাহলে এই যে যে মানে যে বস্তুটা অনেক বেশি জায়গা দখল করে ফ্লোরের উপরে আছে, তার মানে কিন্তু এই না যে ওই বস্তুর উপরে বেশি বেশি ফ্রিকশন কাজ করবে, তার মানে কিন্তু কখনোই এটা না। এটা এরিয়া অফ কন্ট্যাক্টের উপর নির্ভর করে না। এটাই হচ্ছে মানে ফ্রিকশনের প্রথম সূত্র। আচ্ছা, এই কথাগুলো একটু ভালো মতো মনে রেখেন আর কি, তো কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন 2 নাম্বার হচ্ছে দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, মানে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স ফর টু বডিজ, দুইটা বস্তুর জন্য সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স, মানে নর্মাল ফোর্সের সঙ্গে সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক। এটা আমরা আগেও দেখে আসলাম, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। স্যার প্রথমটা একটু বুঝাই দেন স্যার, প্রথম সূত্রটা আর একটু। প্রথম সূত্র, প্রথম স্যার যে ডেফিনিশনটা ল প্রথম দ্য সূত্র পপুলেশন। হচ্ছে যে আমি বলি, প্রথম সূত্র হচ্ছে কোনো একটা বস্তু, ঠিক আছে, যত বেশি এরিয়া জুড়েই আরেকটা বস্তুর সঙ্গে সংস্পর্শে থাক না কেন সেই এরিয়ার উপরে কখনো নির্ভর করবে না কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এবং ফ্রিকশনাল ফোর্স, কখনো নির্ভর করবে না। এটাই হচ্ছে একদম সোজা কথা, যে অনেক বেশি এরিয়া জুড়ে কোনো একটা বস্তু আসলে আছে তার মানে এই না যে সেখানে ফ্রিকশন বেশি হবে।
যেমন একটা লোহা আর একটা যদি স্যার তুলার কিংবা আরো হালকা জিনিস রাখা হয় পাশাপাশি দুটো জায়গায়, তাহলে দুটোর সাথে দুটো মানে একটার সাথে একটা কোনো কানেকশন হবে না মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এমন সাপোজ ক্ষেত্রে আমি বলি, ধরেন ছোট্ট একটা বস্তু, ঠিক আছে, ছোট্ট একটা বস্তু কিন্তু অনেক ভারী, মানে এর ঘনত্ব অনেক বেশি আর কি, ডেনসিটি লোহা অনেক কিংবা বেশি। পারদ। হ্যাঁ, লোহা চিন্তা করতে পারেন, লোহা। তো লোহার ঘনত্ব কি অনেক বেশি। ধরেন যে 100 পাউন্ড ওজনের ছোট্ট একটা বস্তু আমরা ফ্লোরের উপরে রাখলাম, ঠিক আছে। এইবার ওই একই ওজনের 100 পাউন্ড ওজনের ধরেন যে তুলা, ঠিক আছে, খুব সিম্পলি চিন্তা করেন, 100 পাউন্ড ওজনের তুলা মানে কিন্তু অনেক বেশি এরিয়া হবে, তাই না? জি অনেক স্যার। বড় এরিয়া জুড়ে আমরা রাখতে পারবো। তাহলে 100 পাউন্ড ওজনের তুলা যদি আমরা অনেক বড় এরিয়া জুড়ে রাখি, এখন ধরেন রাখলাম, ঠিক আছে, দুইটা বস্তু পাশাপাশি রাখলাম, এখন যদি আমরা সাইড থেকে ঠেলা দেই বা সাইড থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কোনটাই হচ্ছে ফ্রিকশন বেশি কাজ করবে? দুটাতেই একই কাজ করবে, সেম। কারণ এরিয়ার উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে ওজনের উপরে। ওজন যত বেশি হবে, ওজন যত বেশি হবে তত হচ্ছে সারফেস রিয়াকশন বেশি হবে। অর্থাৎ এই যে দেখেন, ওজনটা যত বেশি হবে তত এন বেশি হবে, আর যত এন বেশি হবে তত এফ প্রাইম বেশি হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যত ওজন বেশি হবে তত এন বেশি হবে, আর এন বেশি হইলে হচ্ছে এফ প্রাইম বেশি হবে, বাড়তে জি স্যার। থাকবে। জি আর স্যার। এফ প্রাইম বেশি হওয়া মানে কি ঘর্ষণ বাড়তে থাকবে। জি স্যার। মানে এটা ওজনের উপর ডিপেন্ডেন্ট, এটা এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট না। আচ্ছা, তো এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ছোট হাতের এফ, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভেলোসিটি। এটা আরেকটা ব্যাপার যে এটা মানে গতির উপর এটা ডিপেন্ড করে না। কোনো একটা বস্তু সাপোজ 15 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আর অন্য কোনো একটা বস্তু হচ্ছে 30 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তো এই যে যে বেগের যে মানে বেগ যে কম বেশি, ভেলোসিটি যে কম বেশি, এই ভেলোসিটির উপরে আসলে ফ্রিকশন ডিপেন্ড, নির্ভর করে না। এটাই হচ্ছে তৃতীয় সূত্র। তো এইগুলো আসলে একটু বুঝতে হবে সবাইকে। এরপর হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে যে এটাকে বাংলায় বলা হয় হচ্ছে ঘর্ষণ কোণ, স্থিতি ঘর্ষণ কোণ। এগুলো হয়তো ডিপ্লোমাতে পড়ে আসছেন। তো স্থিতি ঘর্ষণ কোণের সঙ্গে এখন আমরা দেখবো, ঠিক আছে। The angle that the total plane reaction R makes with the line of action of normal force N is called the angle of friction or angle of static friction. ধরেন যে কোনো একটা বস্তু আছে, কোনো একটা সারফেসের উপরে কোনো একটা বস্তু আছে এবং তার ওজন হচ্ছে ডাব্লু, এবং সেই ওজনের প্রতিক্রিয়া হিসেবে নর্মাল ফোর্স হচ্ছে এন, ঠিক আছে। এবং আমরা হচ্ছে মানে কোনো একজন দেখা যাচ্ছে বস্তুটাকে কি পরিমাণ ফোর্স দিয়ে ডান দিকে ঠেলা দিচ্ছে। তাহলে যদি এই বস্তুটা ইম্পেন্ডিং মোশনে থাকে, অর্থাৎ ইম্পেন্ডিং মোশন রাইটওয়ার্ড, মানে যদি ডান দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে, তার মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম কাজ করবে কোন দিকে? বাম দিকে, ঠিক আছে। এখন ইম্পেন্ডিং মোশনের কথা কেন আসলো একটু পরে আমি বলতেছি। তাহলে ধরেন যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ প্রাইম, ঠিক আছে, আর সাপোর্ট রিয়াকশন তো আছেই বড় হাতের এন। এখন কোন একটা বস্তু যখন ইম্পেন্ডিং মোশনে থাকে অথবা মোশনে থাকে, মানে চলতে থাকে, তখন এই তাদের এফ প্রাইম এবং এন এই দুইটাকে আলাদা আলাদা ভাবে না লিখে একসঙ্গে লেখাটা সুবিধাজনক। অর্থাৎ দুইটা ফোর্সের লব্ধি হিসেবে লেখাটা সুবিধাজনক। তাহলে এই আর হচ্ছে রেজাল্ট্যান্ট, কার রেজাল্ট্যান্ট? এফ প্রাইম এবং এন, এই দুইটার রেজাল্ট্যান্ট হচ্ছে আর, এবং আর কে বলা হয় টোটাল প্লেন রিয়াকশন। টোটাল প্লেন রিয়াকশন, এই টোটাল প্লেন রিয়াকশন আর এই ভার্টিক্যালের সঙ্গে, অ্যাকচুয়ালি ভার্টিক্যাল বলা ঠিক না, এন এর সঙ্গে, মানে এন এর লাইন অফ অ্যাকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আরেকবার রিপ্লে করেন এই ইয়েটা ফিগারটা। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরেন যে ওজন কাজ করতেছে, ওজনের বিপরীতে হচ্ছে নর্মাল ফোর্স এন আছে, আবার আমরা বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে যদি এই বস্তুটা ইম্পেন্ডিং মোশনে থাকে, মানে ডান দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে, তাহলে
এফ প্রাইম কাজ করবে হচ্ছে বাম দিকে, ঠিক আছে। আর তাহলে দেখেন এই যে সারফেসটা, এই যে সারফেস, এই সারফেসটা কি কি রিয়াকশন দিচ্ছে? এই সারফেসটা দুইটা রিয়াকশন দিচ্ছে। একটা হচ্ছে এন, অর্থাৎ সে বস্তুটাকে উপরের দিকে প্রেসার দিচ্ছে, আর একটা হচ্ছে এফ প্রাইম, অর্থাৎ সে বস্তুটার মুভমেন্টকে ঠেকাতে চাইছে। তাহলে এই যে দুইটা রিয়াকশন এফ প্রাইম এবং এন, এই দুইটা রিয়াকশন কিন্তু এই সারফেসটাই দিচ্ছে। এবং যখন কোনো একটা বস্তু ইমপেন্ডিং মোশন অথবা মোশনে থাকে, তখন আমরা কি করি? এই দুইটাকে, মানে এই দুইটা ফোর্সকে তাদের লব্ধি হিসেবে প্রকাশ করি। সোজা কথা হচ্ছে এই দুইটা রিয়াকশনের লব্ধি হচ্ছে আর, এবং সেই লব্ধি এন এর সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা অ্যাঙ্গেল অফ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ কোণ। এবং এটাকে সাধারণত ফাই দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমি সাপোজ আপনাকে জিজ্ঞাসা করি ভাইবাতে, যে সাপোজ ধরেন যে কোনো একটা বস্তুর ওজন যদি আমরা বাড়াই দেই, দেখা যাচ্ছে ওজন আছে 100 পাউন্ড, আমরা আরো ওজন চাপালাম, দেখা যাচ্ছে ওজন করে দিলাম 200 পাউন্ড, তখন কি আসলে মানে এই ফাই এর পরিমাণ কি বাড়বে না কমবে? এটা ঠিক থাকবে স্যার, কিন্তু ইয়া বাড়বে, এন এন বাড়ে যাবে না, ফাইভ পরিমাণ হচ্ছে স্যার বেড়ে যাবে। তাহলে খুব ভালো মতো খেয়াল করেন, আমরা যদি ওজনটাকে বাড়াই দেই জি স্যার। তাহলে কি হবে? এন বাড়বে। হ্যাঁ এন বাড়বে। এন বাড়লে কি হবে? এফ প্রাইম বাড়বে নাকি? তাহলে স্যার না, তাহলে তো ফাইভ ফিক্স থাকবে স্যার। এটা আসলে বলা যায় না, এটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে কত থাকবে, ঠিক আছে, এটা দেখতে হবে আর কি। কিন্তু আমরা খুব সিম্পলি বলতে পারি যে যদি আমরা অ্যাপ্লাইড ফোর্সটাকে বাড়াই দেই তাহলে কিন্তু এফ প্রাইমটা বাড়বে। অর্থাৎ না, একটু ভুল বললাম, কারণ এফ প্রাইম হচ্ছে সর্বোচ্চ মান, এর বেশি তো আর হইতে পারে না, তাই না? জি স্যার। ফলে যদি আমরা সিম্পলি চিন্তা করি যে এফ প্রাইমটাই যদি কোনোভাবে বাড়ানো যায়, সাপোজ যদি সবকিছু ঠিক রেখে যদি এফ প্রাইমটাকে বাড়ানো যায়, তার মানে কিন্তু এই ফাইয়ের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। কারণ এফ প্রাইম যত বাড়বে তত লব্ধি এই দিকে সরতে থাকবে এবং তত ফাইয়ের মানটা বাড়বে, ঠিক আছে। মানে এই মানে এভাবে আমরা চিন্তা করতে পারি আর কি। চিন্তা করে মানে যত চিন্তা করবেন তত শিখতে পারবেন আর কি, বুঝতে পারবেন। যাই হোক, তো টোটাল প্লেন রিয়াকশন বড় হাতের আর, এটা বলার কিছু নাই। আমরা এইমাত্র বললাম যে এন এবং এফ প্রাইম এই দুইটার লব্ধিকে আমরা বলি হচ্ছে আর। দ্য রেজাল্টেন্ট অফ লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্মাল ফোর্স ইজ কল্ড টোটাল প্লেন রিয়াকশন, ঠিক আছে। রেজাল্টেন্ট আর আমাদের যে টোটাল ফোর্স দুটা মিলেই যে নর্মাল ফোর্স হচ্ছে সেটাই হচ্ছে প্লেন রিয়াকশন। না না, আপনি যে সেন্টেন্স বললেন এর কোনো অর্থ হয় নাই। ব্যাপারটা হচ্ছে এন এবং এফ এই দুইটার যে লব্ধি সেটাই হচ্ছে টোটাল প্লেন রিয়াকশন। খুব সহজ, ঠিক আছে। আপনি অনেক মানে ঘুরায় পেঁচায় বলছেন, এত কঠিন করে চিন্তা করার দরকার নেই। জাস্ট এন এবং এফ প্রাইম এই দুইটার যে লব্ধি সেটাই হচ্ছে টোটাল প্লেন রিয়াকশন, ঠিক আছে। আর এই টোটাল প্লেন রিয়াকশন এন এর সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাই হচ্ছে আবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ। ঠিক আছে। এখানে কারোর কোনো জিজ্ঞাসা আছে? এখানে আর কারোর কোনো কোশ্চেন আছে? না না, সত্যি মনে হয় নাই স্যার। আপাতত কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, সেক্ষেত্রে বাকি দুইটা জিনিস আমরা হচ্ছে ছোট্ট একটা প্রুফ স্যার আজকে একটু লোড বেশি হয়ে গেল স্যার। আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোর্টস, এই দুইটা জিনিস বাকি আছে আর কি, জাস্ট ওয়ান পেজ, একটা পেজ। তো ঠিক আছে, আজকে আর পড়াচ্ছি না। যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার আমাদের যে ইয়া মানে